এসএসসি 25 ব্যাচ তোমাদের প্রত্যেককে আমরা যেরকম কথা দিয়েছিলাম আমাদের এসএসসি 25 বাংলা দ্বিতীয় পত্র ক্র্যাশ কোর্সের মাধ্যমে তোমাদের বাংলার সমস্ত ডাউট সলভ করব। তারই ধারাবাহিকতায় আমরা গত একটা ক্লাস করেছিলাম এবং আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে কিন্তু আমরা 4টা পরিচ্ছেদ অলরেডি পড়ে শেষ করে ফেলেছি অ্যান্ড আজকে আমাদের দেখতে পাচ্ছ আরও কিছু টেক্সট রয়েছে, যেমন ধ্বনি এবং বর্ণ, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, বর্ণের উচ্চারণ, শব্দ এবং পদের গঠন। এই কয়েকটা বিষয়ের উপর আজকেও আমরা একদম এসএসসি পরীক্ষা যেভাবে হতে চলেছে সেভাবে, অর্থাৎ তোমাদের যে 30 এমসিকিউ এর পার্ট রয়েছে, এমসিকিউ এর পার্টটা খুবই রিস্কি একটা পার্ট। কারণ হচ্ছে এটা হয় পাবে না পাবে না, হয় নম্বর পুরাটুকুই পেলে অথবা নম্বর পুরাটুকুই মিস, এইরকম একটা অবস্থা। সো এরকম ভাইটাল একটা বিষয়কে নিয়ে আমরা তোমাদের জন্য চিন্তা করেছিলাম এই কোর্সটাকে লঞ্চ করব। সো সবার আগে আমি তোমাদেরকে বলতে চাই যে তোমাদের যে সকল বন্ধু যাদেরও বাংলা নিয়ে একই রকম ভয় ভীতি কাজ করে, যাদের মধ্যে সবসময় শঙ্কিত থাকে যে বাংলায় যদি এ প্লাস মিস হয়ে যায় তাহলে তো গোটা এ প্লাস মিস হয়ে যাবে, সো তাদেরকেও অবশ্যই মেনশন করে দাও এবং একই সাথে আমাদের এই কোর্সটাকে এনরোল করে ফেলো এখনই। এবং আরেকটা বিষয় তোমাদেরকে বলতে চাই একদম শুরুতেই, ক্লাসের শুরুতেই, সেটা হচ্ছে আমাদের এই যে গোটা পিডিএফটা প্রিপেয়ার করেছি তোমাদের জন্য, এটায় আমাদের এসএসসি পরীক্ষার যেই সিলেবাসের উপর যে প্যাটার্নে প্রশ্নগুলো হবে, অর্থাৎ যে এমসিকিউগুলো যেই প্যাটার্নে থাকবে সেইভাবে তোমাদের জন্য একদম কমপ্লিটলি প্রিপেয়ার করা। সো তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও তাহলে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ, এই ভিডিওটা শেয়ার করতে হবে, অ্যান্ড দ্বিতীয় কাজ, আমাদের এই কমেন্টে দেওয়া কোর্সের লিঙ্ক থেকে এনরোল করতে হবে। অর্থাৎ কমেন্টে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ফর্ম ফিল আপে নিজের যেসব ইনফরমেশন চায় সেই ইনফরমেশনগুলো ফিল আপ করে দিলে তুমি তোমার পিডিএফটি পেয়ে যাবে। অলরেডি যারা বিগত ক্লাসটিতে জয়েন করেছিলে তারা কিন্তু নিয়মটা জানো, তাই না? ওকে, সো আমি দেখতে পাচ্ছি, আমি দেখি আমাদের সঙ্গে কে কে যুক্ত হয়েছে। ইউটিউবে অনেকে যুক্ত হয়েছে আমাদের সঙ্গে, ফেসবুকে অনেকে যুক্ত হয়েছে আমাদের সঙ্গে। ইউটিউবে দেখতে পাচ্ছি আফসানা, ইয়েস আফসানা কিন্তু আসসালামু আলাইকুম জানিয়েছে অলরেডি, সে গত ক্লাসেও ছিল। আয়েশা যুক্ত হয়েছে, আশিকুর রহমান যুক্ত হয়েছে, নবেন্দু যুক্ত হয়েছে, খাদিজা যুক্ত হয়েছে, আরাফাত যুক্ত হয়েছে। আমি দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের সঙ্গে কে কে যুক্ত হয়েছে। শিল্পী আক্তার যুক্ত হয়েছে, সে তার বান্ধবী নীলাঞ্জনাকে অলরেডি মেনশন করে দিয়েছে। ইয়েস, এইটা অবশ্যই অ্যাপ্রিসিয়েটিভ, কারণ হচ্ছে যেই কাজটা আমি বললাম সেটা হচ্ছে তোমার প্রবলেমটা তুমি সলভ করছো এই ক্লাস থেকে, একই সাথে তোমার বন্ধুকেও তুমি মেনশন করে দাও, কারণ এইটাই, এই যে লাইফের ক্রিটিক্যাল টাইমগুলো, এটাই হচ্ছে বন্ধুত্বের প্রমাণ দেওয়ার সব থেকে বড় সুযোগ, নাকি? ওকে, হ্যালো জানিয়েছো আমাকে, সবাইকে হ্যালো, আসসালামু আলাইকুম। আর কিছুক্ষণের মধ্যেই আমি দেখি তোমাদের বন্ধু বান্ধব যাদেরকে মেনশন করে দিয়েছো, আশিকুর রহমান আলভি যুক্ত হয়েছো, কাজী নাবিলা যুক্ত হয়েছো, পারভিন, সাবিলা। আরেকটা বিষয়, কে কোন জায়গা থেকে বলছো, সবাইকে তো ঈদের শুভেচ্ছা জানাতে ভুলে গিয়েছিলাম। ঈদ মুবারক সবাইকে আবারও, সরি যে এটা পরে জানাচ্ছি। ঈদের আনন্দ এখনো তো যায় নাই, তাই না? আনন্দের মাঝেও কিন্তু পরীক্ষা নিয়ে একটু সিরিয়াসনেস থাকবে সবার মধ্যে। আচ্ছা, তোমাদের বন্ধু যাদেরকে মেনশন করে দিয়েছো তাদের সবাই জয়েন করার জন্য আর অল্প কিছু সময় পাবে, অ্যান্ড দেন আমি একদম আমাদের যে কন্টেন্ট রয়েছে অনেকগুলা প্রশ্ন রেডি করেছি তোমাদের জন্য, সো সবগুলা প্রশ্ন আজকে সলভ করব। ওকে, সো তোমাদের জন্য কিন্তু ফর্মের লিঙ্কটা দেওয়া রয়েছে। সো লিঙ্কে দুইটা কাজ করতে হবে, অলরেডি আমি তোমাদেরকে বলেছি। নাম্বার 1 হচ্ছে এই লাইভটি শেয়ার করে দিতে হবে তোমাদের টাইম লাইনে, আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের এই যে ফর্মের লিঙ্কটা রয়েছে সেইখানে নিজের ডিটেইলগুলো দিয়ে তারপরে এনরোল করে ফেলতে হবে। অলরাইট, আচ্ছা, তোমাদের বিগত ক্লাসের যদি কোনো সমস্যা থেকে থাকে, আমি একদম শুরুতেই 2-3 মিনিট বিগত ক্লাসের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা নিয়ে আলোচনা করব, অ্যান্ড দেন বিগত ক্লাসগুলোতে আমরা কি পড়েছিলাম, একদম শুরুর দিকের টপিকগুলো পড়েছিলাম, ভাষা পড়েছিলাম, সাধুরীতি পড়েছিলাম, চলিতরীতি পড়েছিলাম, তারপরে কি পড়েছিলাম, বাকযন্ত্র সম্পর্কে পড়েছিলাম। অ্যান্ড দেখো তোমার কিন্তু বাংলা যে গ্রামার বইটা, মানে ব্যাকরণ বইটা 9-10-এর, সেই বইটাতে দেখবা প্রত্যেকটা জিনিস কিন্তু একটা সিকোয়েন্স অনুযায়ী আছে। প্রথমে ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব, এই চারটা, রাইট? চারটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম বিগত ক্লাসগুলিতে। সো তোমাদের বাংলা বইটা দেখবা এই ধারা অনুযায়ী সব কিছু কিন্তু সাজানো। তার মধ্যে আজকে দেখো এই যে ধ্বনিতত্ত্বের কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আর এই যে শব্দ এবং পদের গঠন, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো সবাই রেডি কিনা জোরে আমাকে একটু বলো, আমি যাতে শুনতে পাই যে সবার উৎসাহিত একটা জনরব। কুষ্টিয়া থেকে নাবিলা বলছে, কুষ্টিয়া থেকে। ওকে, সো রাজশাহী থেকে অনেকে যুক্ত হয়েছে। আচ্ছা, এখন অনেকে যুক্ত হচ্ছে যাদেরকে মেনশন করে দেওয়া হয়েছে। অলরাইট,
সো আমরা ক্লাসটা এখন শুরু করতে পারি। সবাই একটু জোরে বলে উঠি যে রেডি আমরা সবাই। আমি যাতে কমেন্ট দেখেই মানে আওয়াজটা কল্পনা করতে পারি যে এত শিক্ষার্থী আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং এতটা উৎসাহের সঙ্গে, সেইটা একটা টিচার হিসেবে আমাদের প্রত্যেককে ফ্যাসিনেট করে এই জিনিসটা। অলরাইট, শুরু করতে পারি তাইলে, সবাই রেডি? আচ্ছা, আমরা আজকে এইখানে শুরুতে বলেছিলাম তোমাদেরকে যে আমাদের বাংলায় 30 এমসিকিউ এর পার্টটা রয়েছে। সো আমরা বেসিক্যালি আমাদের এই ব্যাকরণ পার্টটা এমসিকিউ এর জন্যই পড়ছি, তাই না? আমাদের তো কোনো রচনামূলক প্রশ্ন নাই, আমাদের গোটা জিনিসটাই এমসিকিউ বেসড। সো আমরা এটাকে এমসিকিউ এর মতো করেই পড়ছি। অ্যান্ড তার জন্য শুরুতে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এমসিকিউ এর জন্য দেখবা সেটা হচ্ছে বাংলা বই। অনেকে দেখবা বইটা নিজের মতো করে 100 বার অনুচ্ছেদগুলো বারবার করে পড়তেছে, বাট সেইগুলা তাদের মাথায় নেই, কারণ তারা বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি এসএসসি পরীক্ষায় কী টাইপের কোয়েশ্চেন আমার আসবে। সো তার জন্য সবসময় মনে রাখবে একটা বিষয়, সেইটা হচ্ছে আমার মেইন পরীক্ষা যেই প্যাটার্নে হবে, যেই প্রশ্ন হবে, যে কোনো পড়া শুরু করার আগে আমার সেই প্রশ্নের প্যাটার্নটা একবার দেখে সেইটার সাথে পরিচিত হওয়া দরকার। তারপরে তুমি যখন বইটা পড়বা, বইয়ে লাইনের পর লাইন যখন সেই অনুচ্ছেদটা পড়বা, সেই অনুচ্ছেদটা দেখার পরে তোমার মনে হবে আরে আমি তো এখান থেকে শত শত প্রশ্ন তৈরি করতে পারি এখন। সো এই অ্যাবিলিটি সবার মধ্যে তৈরি হবে। আমাদের মধ্যে সেই মানে প্রশ্ন কিভাবে হবে সেইটা তুমি বইটা দেখেই বলে দিতে পারবা যে হ্যাঁ এইরকম প্রশ্ন হবে। অলরাইট, আচ্ছা, এরপরে দেখি আমার পরিচয়। শুরুতে আমার পরিচয়টা দিয়ে নেই, আমি তোমাদের সঙ্গে এতক্ষণ বকবক করলাম। পরিচয়টা হচ্ছে আমি সুষমা চক্রবর্তী, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যান্ড টেনমি স্কুলে, তোমাদেরকে বাংলা পড়াই। অলরাইট, আচ্ছা, সো শুরুর প্রশ্ন সবাইকে বলে রাখি, প্রশ্নের জন্য সময় কিন্তু অনেক কম, খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে কারণ অনেকগুলো প্রশ্ন রয়েছে এখানে। অ্যান্ড প্রশ্নের এই পিডিএফটা পেতে আবারও সবার জন্য বলছি, পিডিএফটা তোমাদের জন্য দরকার। অ্যান্ড গত যে পিডিএফটা তোমরা পেয়েছিলে, আরেকটা বিষয় কমেন্টে আমাকে জানিয়ে দিবে যে গত ক্লাসে যে পিডিএফটা পেয়েছিলে সেইটার বাকি যে এমসিকিউগুলো ছিল, কিছু এমসিকিউ আমরা সলভ করেছিলাম আমাদের এই ক্লাস টাইমে, আর তার বাইরে আরও বেশি অনেক প্রশ্ন দেওয়া ছিল তোমাদের জন্য, যাতে সেগুলো তোমরা বাসায় নিজের মতো করে প্র্যাকটিস করতে পারো। The more you practice, the easier it gets to secure a plus in the exam, right? এইটা হচ্ছে আমাদের মোটো। সো এ প্লাস সিকিউর করার জন্য বেশি বেশি প্রশ্ন সেই কারণে তোমাদের জন্য দিয়েছিলাম। কমেন্টে আমাকে বলে দিতে পারো যে গত ক্লাসের পিডিএফে তুমি যখন নিজে সলভ করতে বসেছিলে তখন কোনো জায়গায় সমস্যা হয়েছিল কিনা। আমি জানি প্রথমবার একটু বাঁধবে, বাট তারপর থেকে আর কোনো সমস্যা হবে না। অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছে। অ্যান্ড এই যে রোজিনা নওরিন, সে যেই প্যাটার্নে অ্যান্সার দিয়েছে, হামিদা বানু অ্যান্সার দিয়েছে, ইউটিউবে এম মনি সে অ্যান্সার দিয়েছে, সেই প্যাটার্নটা অ্যাকচুয়ালি আমার ক্লাসে এই জিনিসটা মেনটেন করতে হবে। কারণ দেখো এই যে এখানে দেখবে এমসিকিউ এর একটা নাম্বার আছে। আচ্ছা, আমি দেখায় দিই, এইখানে হচ্ছে এমসিকিউ এর নাম্বার। সো তোমরা একটা না কমেন্ট করতে যাচ্ছ, তাই না? একটা না কমেন্ট করতেছো। সো আমার বুঝতে হবে যে কে কোন প্রশ্নের উত্তর দিচ্ছে, তাই না? এই কারণে তুমি একটা প্যাটার্ন মেনটেন করবা যে এমসিকিউ 1টা লিখলা, তারপরে তোমার ক খ গ ঘ এ বি, না হয় তুমি বাংলায় যদি লিখো 1-এর ক, যেটা তোমার ইচ্ছা, জাস্ট নাম্বারটা তুমি দিবা যাতে করে আমি বুঝতে পারি। অ্যান্ড আমি সহ তোমার যারা যারা এই ক্লাসটাতে জয়েন করেছে একসাথে, তারা সবাই যাতে বুঝতে পারে যে কোনটার উত্তর কে ভুল করছে, কে ঠিক করছে। যদি যেই বন্ধুকে মেনশন করেছিলা সে যদি ভুল করে, তাকে আবার ঠিক করে দিলা। এইভাবে আমরা একজন আরেকজন থেকে শিখবো। অলরাইট, আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আমরা চলে আসি সরাসরি, আর কোনো বিলম্ব না করে অনতি বিলম্বে ক্লাসটা শুরু করি। দেখেন, ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? কয় ভাগে? 2, 1, 4, 5। এটা কিন্তু একদম জানতে হবে, তাই না? না জানলে এটা গেস করা যাবে না। গতদিন দেখিয়েছিলাম যে কিছু কিছু এমসিকিউ, ক্রিটিক্যাল লেভেলের যে এমসিকিউগুলো থাকে সেগুলো অনেক সময় দেখে বোঝা যায়, বাট এটা কিন্তু আমাকে জানতে হবে। এটা একদম জ্ঞানমূলক প্রশ্ন, তাই না? সো বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা যায় আমি দেখি কে কি উত্তর দিচ্ছে। অনেকে বেশিরভাগ ক উত্তর দিচ্ছে, 1-এর ক। ফেসবুকেও দেখতে পাচ্ছি বেশিরভাগ 1-এর ক, ইউটিউবেও দেখতে পাচ্ছি 1-এর ক। দেখি 1-এর ক জয়ী হয় নাকি। ইয়েস, মৌলিক ধ্বনিগুলোকে 2 ভাগে ভাগ করা হয়। সো কোন সেই 2 ভাগ? একটা হচ্ছে স্বরধ্বনি, আরেকটা কি? ব্যঞ্জন ধ্বনি। ইটস ভেরি সিম্পল, তাই না? আচ্ছা, এরপরে দেখেন ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? অক্ষর, বর্ণমালা, বর্ণ নাকি চিহ্ন? একটু ক্লিয়ারলি দেখেন এই বিষয়টা। দেখেন, আপনি যখন বইটা পড়ছেন যে ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে কি বলে,
উত্তরটা এখনই বলছি না, এখানে সংকেত পড়ছেন আপনি, চিহ্ন পড়ছেন, তারপরে এই যে অক্ষর সবগুলাই পড়ছেন। সো এগুলোর মধ্যে একটু প্যাচ লেগে যাওয়ার চান্স আছে। সো অ্যাট দিস সিচুয়েশন আপনি যেটা করবেন সেইটা হচ্ছে, আচ্ছা সরি, এইখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অক্ষর মানে কি, অক্ষর মানে যতটুকু একসাথে উচ্চারণ করা যায় সেটা হচ্ছে অক্ষর। বর্ণমালা বর্ণ, আর চিহ্ন, চিহ্ন তো হবে না। সো বর্ণমালা জিনিসটা কি, বর্ণমালা হচ্ছে সবগুলা বর্ণের যে সমষ্টি, সেইটা হচ্ছে বর্ণমালা, এটা হচ্ছে প্লুরাল, তাই তো। আর বর্ণ, তাহলে অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে বর্ণ। এটা খুবই সিম্পল, তাই না? 2টা বছর পড়ার পরে এটা সবার কাছ থেকে ইয়েস যেমনটা আশা করেছিলাম সেরকম সবাই পেরেছে। অনেকে লিখেছে 2-এর গ 2-এর গ 2-এর গ সব 2-এর গ, কারো কোনো ভুল নাই। আচ্ছা, অলরেডি আমরা জানি স্বরবর্ণের পূর্ণরূপ কয়টি, বিষয়টা একটু খেয়াল করেন। স্বরবর্ণের পূর্ণরূপ কয়টি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপকে কি বলে সেই প্রশ্নটা এখনই করে দেই। আপনাদেরকে অলরেডি জানেন যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে। আমরা জানি স্বরবর্ণ কতটি, স্বরবর্ণ হচ্ছে 11টি। সো স্বরবর্ণের 11টিরই কি রয়েছে, পূর্ণরূপ রয়েছে। ছোটবেলায় যেরকম শিখেছি বর্ণমালা, স্বরীয়, স্বরিয়া, রস্বই, দীর্ঘই, সেভাবে আমরা পড়ে এসেছি, 11টা পড়ে এসেছি। এখন কথা হচ্ছে পূর্ণরূপ না বলে, বাদ দেন পূর্ণরূপ, আমি যদি বলতাম স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কতটি, আপনারা এই বিষয়টা একটু নোট করেন। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কতটি একটু বলেন দেখি, কে সবার আগে উত্তর দেয়। আচ্ছা, অনেকে আনসার দিচ্ছে, এখনো এই প্রশ্নের আনসার দিচ্ছে যে 3-এর এই, 3-এর এই, এইভাবে উত্তর দিচ্ছে। আচ্ছা, কারো কাছ থেকে এখনো উত্তরটা পাই নাই। 11টি লিখেছে, অনেকে আবার 11টি লিখেছে, বাট তারা কি সঠিক? বাকিরা একটু বলে দাও যে যারা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ 11টাই বললো তারা কি সঠিক নাকি। তার আগে বলে রাখি, দেখেন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় হচ্ছে কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার মানে কিন্তু গাড়ি না। এই কার মানে কি, এই কার মানে এই যে ক আকার, তারপরে হচ্ছে মনে করেন যে বিকাল বলতেছেন আপনি, বিকাল, বিকাল বললেন, এখানে বিকাল শব্দটাতে বয়ের সাথে কি রয়েছে, একটা ই রয়েছে না, রস্য ই। এই ইটা কিভাবে সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে, এই ইটা কিন্তু এইভাবে পুরাটা লেখা হয় নাই, কিভাবে লেখা হয়েছে, সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে। সো এটা তো একটা স্বরবর্ণ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। সাথে সাথে মনে রাখেন ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, ফলা বলা হয়। খুবই বেসিক, যাদের বেসিকে একটু সমস্যা ছিল তাদের জন্য কথাগুলো বলছি। আর যারা আরও বেটার করতে চাও জিনিসগুলোকে, তারা বারবার এই প্রশ্নগুলোর দিকে একটু খেয়াল করো। অলরাইট, আচ্ছা 10টি অলরেডি আমি উত্তর পেয়ে গিয়েছি। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় হচ্ছে কার। কার কতটি, কার হচ্ছে 10টি। আমি সঠিক উত্তর পেয়ে গিয়েছি, অনেকেই সঠিক উত্তর দিয়েছে, রেহানা সঠিক উত্তর দিয়েছে, কিরণ সঠিক উত্তর দিয়েছে, জয়ন্ত সঠিক উত্তর দিয়েছে। ইউটিউবে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে নবেন্দু সঠিক উত্তর দিয়েছে, তাসফিয়া সঠিক উত্তর দিয়েছে, আশিস সঠিক উত্তর দিয়েছে, শাহিন সঠিক উত্তর দিয়েছে, শাহানাজ সঠিক উত্তর দিয়েছে। অলরাইট, অনেকেই তাহলে বিষয়টা ধরতে পেরেছে। এখন প্রশ্ন হলো, একটা স্বরবর্ণ এই যে পূর্ণরূপ যে 11টার মধ্যে একটার সংক্ষিপ্ত রূপ নাই, সে একটা কোনটা? সেই একটা হচ্ছে স্বরীয়। আচ্ছা, সেই একটা হচ্ছে স্বরীয়, বুঝতে পেরেছি। স্বরীয়র কোনো কার হয় না, স্বরীয়র কোনো কি হয় না, কার হয় না, বা সংক্ষিপ্ত রূপ হয় না, যার কারণে অকে বলা হয় নীলিন বর্ণ। ওকে কি বলা হয়, নীলিন বর্ণ। অলরাইট, আচ্ছা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায়? আমরা একটু চিন্তা করে দেখি যে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, এই দুইটার সংজ্ঞাটা আমরা কি পড়েছিলাম। স্বরধ্বনি একা একাই উচ্চারিত হতে পারে, তাই না? ব্যঞ্জন ধ্বনির স্বরধ্বনির সহায়তা পেতে হয়। তাহলে এখানে আমরা একটু খেয়াল করি যে কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায়। আমরা একটু খেয়াল করি, এর একদম বেসিক, একটু আগে যেই মানে হিন্ট দিলাম একটা ছোটখাটো, সেইটার সাথে রিলেটেড। সো দেখি অনেকে আবার এখন লিখছে, অ এর কথা লিখছে,
ইয়েস, তোমরা জানো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। সো 4 নাম্বার কোয়েশ্চেন দেখি, খুব তাড়াতাড়ি আমাদের একটু দ্রুত যেতে হবে। আমি দেখতে পাচ্ছি ইউটিউবে তারা খুবই ফাস্ট অ্যান্সার করছে, তো ফেসবুকে যারা আছো তারাও খুবই ফাস্ট করার ট্রাই করো। আচ্ছা, দেখি একটা কম্পিটিশন চালায় দেখি দুজনের মধ্যে, নাকি দেখি কে জয়ী হয়। আচ্ছা, 4-এ সবাই লিখছে ক, কেউ কেউ আবার লিখছে ঘ। ঘ নাম্বার কি? স্বরধ্বনি। খ নাম্বার কি? ব্যঞ্জনধ্বনি। ব্যঞ্জনধ্বনির সংজ্ঞাটাই তো এরকম। ব্যঞ্জনধ্বনির সংজ্ঞাটাই হচ্ছে কোন ধ্বনি উচ্চারণের সময়, এই যে ব্যঞ্জনধ্বনি, ব্যঞ্জনধ্বনির সংজ্ঞাটাই হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায়, সেটাই হচ্ছে ব্যঞ্জনধ্বনি। ওকে, একজন প্রশ্ন করেছে ভাইয়া এখন থেকে কি রেগুলার ক্লাস হবে? ইয়েস, আমাদের একটা বিষয় বলে রাখি, ইন কেস তোমরা সবাই জানো না কোর্সের ডিটেইলটা, সবার উদ্দেশ্যে বলে রাখি, আমাদের এই এসএসসি 25 বাংলা দ্বিতীয় পত্র ক্র্যাশ কোর্স, এইটাতে 10টা ক্লাসের মধ্যে এই যেরকম এক একটা করে পরিচ্ছেদ আমরা পরীক্ষায় যেভাবে প্রশ্ন হবে সেই রকম করে এই প্যাটার্নটা সাজিয়েছি। অলরাইট, সো এখানে 10টা ক্লাসে আমরা গোটা বইয়ের সব কিছু একদম কাভার করার ট্রাই করব। অলরাইট, যেহেতু আমাদের হাতে সময় মাত্র কয়েকটা মাস, সেই কয়েকটা মাসের মধ্যে আমাদেরকে করতে হবে সব কিছু। আচ্ছা, বুঝতে পেরেছ? ওকে, এখন অনেকে আসসালামু আলাইকুম লিখেছে, তারা এখন জয়েন করেছে, নো ওয়ারিস, আমরা আস্তে আস্তে আগাই। সো কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায়? ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনির ক্ষেত্রে বাধা পায় না। অলরাইট, আচ্ছা, এরপরে হচ্ছে যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে সে ভাষার কি বলে? এটা খুবই সিম্পল, দেখি কে সবার আগে উত্তর দেয়। 4 নাম্বার 5 নাম্বার এমসিকিউ এর উত্তরটা কি? যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে, বর্ণের সমষ্টিকে একটু আগে আমি কি বললাম যে প্লুরাল, যেটা বর্ণ আর গোটা বর্ণের সমষ্টি, অর্থাৎ টোটালি একসাথে এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় হচ্ছে বর্ণমালা। বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে? এইখানে একটা ডাউটফুল একটা বিষয়, যে অসংযুক্ত বিষয়টা আবার কি ভাইয়া, তাই না? অসংযুক্ত জিনিসটা কি? আপনি ছোটবেলায় যুক্তবর্ণ পড়েছেন, তাই না? যুক্তবর্ণ পড়ছেন তো, যেমন শক্তির কথা যদি বলা হয় যে আপনারা অনেক শক্তিমান, শক্তি, কয়ের সাথে এখানে কি যুক্ত হয়েছে? ত যুক্ত হয়েছে, এটাকে আবার এইভাবে লেখা হয়েছে শক্তিমান। তো এইগুলা হচ্ছে যুক্ত বর্ণ, বুঝতে পেরেছি? যুক্ত যা, সংযুক্ত তাই, সবসময় মনে রাখবেন যে সংযুক্ত আর যুক্ত মানে কি? যুক্ত করা, জয়েন করা, দুইটা বর্ণকে জয়েন করা। বাট বাংলা বর্ণমালার দিকে আপনি যদি তাকিয়ে দেখেন, যেই বর্ণগুলো সংযুক্ত না, অসংযুক্ত, অর্থাৎ নিজে নিজেই বসে, এই যে শটা এখানে নিজে নিজেই বসেছে, সো এরকম যদি আমরা তাকাই, বাংলা বর্ণমালায় সরল বা অসংযুক্ত বর্ণ কতটি রয়েছে? এটাকে যদি সিম্পলি, প্রশ্নটা দুইভাবে হতে পারে। দেখো, প্রশ্নটা এই জায়গায় হচ্ছে আসল একটা জায়গা, যে প্রশ্নের মাপকাঠের জায়গা, সেটা হচ্ছে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ আছে, তুমি বলে দিতে পারবা কয়টি? 50টি বলে দিতে পারবা সিম্পলি। যে ব্যঞ্জন বর্ণ কতটি? 39টি। স্বরবর্ণ কতটি? 11টি। সিম্পলি তুমি সব কিছু পারবা। বাট এখানে একটা বিষয়, তোমার যখন প্রশ্ন আসবে যে বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বর্ণ আছে, তখন তুমি একটু ঘাবড়ে যাবা যে সরল বর্ণ, হায় হায় এটা তো পড়ি নাই, তাই না? আবার যখন জিজ্ঞেস করবে বাংলা বর্ণমালায় অসংযুক্ত বর্ণ আছে কতটি, তুমি একটু ঘাবড়ে যাবা যে অসংযুক্ত বর্ণ কি, এটা তো কখনো পড়ি নাই। সো বিষয়টা এই কারণে একসাথে দেওয়া। দেখো, প্রশ্নটা যে কোনোভাবে হতে পারে, সরল বর্ণ কতটি, অসংযুক্ত বর্ণ কতটি, বা কতটি বর্ণ রয়েছে, সিম্পলি কতটি? 50টি। বুঝতে পেরেছি? তাহলে 6-এর আনসারটা হচ্ছে ঘ। যারা যারা ঘ অ্যান্সার করেছো বা ডি অ্যান্সার করেছো, তারা এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার দিয়েছো। ওকে, অলরাইট। আচ্ছা, এরপর দেখো, বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা কতটি? স্বরবর্ণের সংখ্যা কতটি আমরা একটু আগে পড়েছি। স্বরবর্ণের সংখ্যা কতটি? একটু ফাস্ট অ্যান্সার করতে হবে আমাদেরকে সবাইকে। অলরেডি উত্তর দিয়ে দিয়েছি, অনেকে উত্তর দিয়েছি, সবাই লিখছে হচ্ছে ঘ।
তাহলে একটু আগে আমি উত্তরটা বলে দিয়েছি তোমাদের জন্য। সো বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কতটি? স্বরবর্ণের সংখ্যা হচ্ছে 11টি। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি? টোটাল 50টি, 11টি বাদ দিলাম, তাহলে কতটি? 39টি। ম্যাথও করা দিলাম, তাই না? আচ্ছা, এরপরে আসেন বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে। তিনটা একদম একটা এমসিকিউতে ফেলায় দিছি, যার কারণে তিনটা বিষয় একসাথে মাথার মধ্যে থাকে। ওকে, দেখেন পূর্ণমাত্রা সবচাইতে বেশি, কতগুলা? 32টা। এখন অর্ধমাত্রা না মাত্রাহীন? আপনি মনে রাখবেন মাত্রাহীন বেশি, অর্ধমাত্রা আর মাত্রাহীন এই দুইটার মধ্যে মাত্রাহীনের সংখ্যা বেশি। বুঝতে পারছেন? মাত্রাহীনের সংখ্যা বেশি। তো মাত্রাহীনের সংখ্যা যখন বেশি, 10 বেশি না 8 বেশি? 10 বেশি। তাহলে অর্ধমাত্রা কম। তাহলে 32, 8, 10। পূর্ণমাত্রা কতটি? 32টি। অর্ধমাত্রা কতটি? 8টি। মাত্রাহীন কতটি? 10টি। সো এই সিরিয়ালে আমরা মনে রাখতে পারবো, তাই না? সবাই পারবো তো নাকি? একটা না প্রশ্ন করে যাচ্ছি। আপনাদের একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যদি কারো কোনো ডাউট থেকে থাকে, ক্লাসের মাঝখানে যখন যে প্রশ্ন মানে পড়াচ্ছি আমি, সেই প্রশ্নের সেই টপিকের কাছেই মানে আশেপাশে যদি কারো কোনো ডাউট থেকে থাকে সেটা করতে পারেন। রামিস একটা প্রশ্ন করেছে, ভাইয়া বিগত ক্লাস পাবো কিভাবে? একটা কাজ করতে পারবেন, আমাদের পেজ থেকেই আমরা লাইভে গিয়েছিলাম এবং প্রত্যেকটা লাইভ আমরা এভাবেই আসবো আমাদের পেজ থেকে। এখানে আপনারা যদি আমাদের পেজে স্ক্রল করেন, একটু কষ্ট করে নিচে যেতে হবে, তাহলে আপনি পেয়ে যাবেন আমাদের সেই ক্লাসটি। সেই ক্লাসটিতেও একইভাবে আপনারা যদি এনরোল করেন, দেন আপনারা পিডিএফটা পেয়ে যাবেন। অলরাইট, অ্যান্ড পিডিএফে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো অবশ্যই সলভ করবেন। আচ্ছা, এরপরে দেখি তাহলে পূর্ণমাত্রা কতটি? 32টি। অর্ধমাত্রা কতটি? 8টি। মাত্রাহীন কতটি? 10টি। অর্ধমাত্রা বেশি না মাত্রাহীন বেশি? মাত্রাহীন বেশি। বুঝতে পারছি? তাহলে মাত্রাহীন বেশি হইলে 32টা। এটা মনে রাখা তো সিম্পল, তাই না? পূর্ণমাত্রা মনে রাখলাম কতটি? 32টি। এখন অর্ধমাত্রা আর মাত্রাহীন 8, 10 এরকম হবে, তাই না? 8, 10-এর মধ্যে অর্ধমাত্রা কম মাত্রাহীনের থেকে, তাহলে 8 এবং 10। বেশিরভাগ শিক্ষার্থী অর্ধমাত্রা আর মাত্রাহীন কোনটা কয়টা এই জিনিসটার মধ্যেই তারা গুলায় ফেলে, তার একটা প্যাচ লাগায় ফেলে। সো এই কারণে এই জিনিসটা ভুল হয়ে যায়। অলরাইট, যেই কারণে এটার পেছনে এতক্ষণ সময় দিয়ে বকবক করলাম, আশা করি এই জিনিসটা আর ভুল হবে না। আচ্ছা, বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? মাত্রাহীন বর্ণ বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? একটু আগে যে মানে গোটা জিনিসটা একবারে পড়ালাম, দেখি এবার কে উত্তর দেয়। সবার আগে ফার্স্ট আনসার করতে হবে আমাদের। আচ্ছা, একজন লিখেছে এমসিকিউ 10-এর ক, আমরা 10 নম্বরে রয়েছি। মাত্রাহীন বর্ণ অর্ধমাত্রার থেকে মাত্রাহীন বেশি, তাইলে কয়টা হবে? 10টা হবে। তাইলে অর্ধমাত্রা মনে হয় 8টা, তাই না? সঠিক উত্তর 10টা। বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কতটি? মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কতটি? এইখানে একটু প্যাচ লাগাই দিচ্ছে এই একটা জিনিস দিয়ে। ব্যঞ্জন বর্ণ, এতক্ষণ পর্যন্ত বর্ণমালার বিষয়টা পড়লাম, এইখানে ব্যঞ্জন বর্ণটা দিয়ে প্যাচ লাগাই দিছে। আসেন, ব্যঞ্জন বর্ণ কতটি? 6টি। 6-এর সঙ্গে ব্যঞ্জন বর্ণের খুব সুন্দর একটা সম্পর্ক আছে। ব্যঞ্জন বর্ণের অনেক কিছুতে দেখবেন 6 নাম্বারটা আছে। যেমন ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? আমি বলেছিলাম কমেন্টে, খুব দ্রুত আমাকে অ্যান্সার করেন যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি। আপনারা যদি অ্যান্সার না করেন, আমি কিন্তু বুঝতে পারছি না যে আপনারা শিখছেন কিনা আসলেই, তাই না? আচ্ছা, ব্যঞ্জন বর্ণের কি সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। সো ফলাও কতটি? ফলাও 6টি, তাই না? তাহলে ব্যঞ্জন বর্ণের আবার দেখো মাত্রাহীন বর্ণ কতটি? মাত্রাহীন বর্ণ কতটি? 6টি। এরপরে দেখি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি? দেখি কে সবার আগে উত্তর দেয়। ইউটিউবে বেশ অ্যাক্টিভ দেখতে পাচ্ছি আমাদের জনবলকে, তার সবাই আনসার পাচ্ছে। আচ্ছা, কতটি তাহলে? অর্ধমাত্রার বর্ণ 8টি, একটু আগে পড়েছি। তো একটা বিষয় 32টি পূর্ণমাত্রা, অর্ধমাত্রা কতটি? 8টি, আর মাত্রাহীন কতটি? 10টি। ব্যাস, এই পার্ট একদম চিরদিনের মতো চুকায় ফেললাম। আর কখনোই কিন্তু এই জিনিসটা যাতে ভুল না হয়, মাত্রাহীন আর অর্ধমাত্রার মধ্যে। এরপরে আসেন, স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলা হয়? খুব সিম্পল। এইখানে এইটুকু দেখে আপনারা একটু কনফিউজড হবেন যে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়। হ্যাঁ, এটা কি প্রশ্ন করছে? আমি তো এটা পড়ি নাই।
তাই না? এরকম মনে হবে। বাট দেখেন স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি? সংক্ষিপ্ত আকারে, মানে স্বরবর্ণ সংক্ষিপ্ত, সংক্ষিপ্তাকারে শব্দটারে ভাঙেন, সংক্ষিপ্ত আকারে। সংক্ষিপ্ত আকার কি? স্বরবর্ণের সংক্ষিপ্ত আকার কার, তাই না? স্বরবর্ণের সংক্ষিপ্ত আকার কার, সো সেইটা যখন ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়, সো এইভাবে তো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার হিসেবেই যুক্ত হয়, তাই না? তাহলে আনসারটা কি হবে? কার বর্ণ। সো অনেক সময় দেখবেন আপনারা এরকম প্রশ্ন, অনেক বড় লাইনের একটা প্রশ্ন দিয়েছে, যার কারণে বড় প্রশ্নটা দেখে আপনারা উত্তর ভুলে যান। অনেক সময় আমরা উত্তরটা জানি কিন্তু প্রশ্নটা দেখার পরে উত্তরটা ভুলে গিয়েছি, এরকম অবস্থা তৈরি হয়, তাই না? আচ্ছা, অলরাইট, তাহলে উত্তরটা কি হচ্ছে? স্বরবর্ণের সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে? তাকে বলা হয় হচ্ছে কার বর্ণ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? সিম্পল, এই প্রশ্নটা আসলে পারবেন, সেটা হচ্ছে কার বর্ণ। এরপরে দেখেন কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই, কোন স্বরবর্ণ মানে কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই, আনসারটা একটু বলেন দেখি। একটু আগে বলেছিলাম ভাইয়া নীলিম বর্ণ 10টা, অনেক এটা নিয়ে গল্প করলাম, আলাপ দিলাম, তাই না? আচ্ছা, আনসারটা কি হবে তাহলে? কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? আ নাকি অ? একটু কনফিউজ করে দিলাম সবাইকে। আ নাকি অ? আয়ের আকার তো আছে, তাই না? আয়ের তো আকার আছে। আচ্ছা, তাহলে কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? অ এর। অ কি? নীলিন বর্ণ। এরপর দেখেন স্বরধ্বনির প্রতীককে কি বলে? স্বরধ্বনির প্রতীককে স্বরবর্ণ বলে, দ্বিস্বর বলে, সম্বির বলে, নাকি সান্ধ্যক্ষর বলে? কোনটা বলা হয়? স্বরধ্বনির প্রতীককে কি বলা হয়? স্বরধ্বনির প্রতীক, স্বরধ্বনির প্রতীক খুব সিম্পল, স্বরবর্ণ বলে। সো দ্বিস্বর, সান্ধ্যক্ষর এগুলো দেখে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। অনেক সময় দেখা যায় কি প্রশ্নটা অনেক ইজি হয়, বাট আমাদের কাছে মনে হয় যে আসলেই কি এত ইজি কোয়েশ্চেন আসছে, যার কারণে আমরা তখন ঘাবড়ে যাই। সো পরীক্ষার হলে এই জিনিসটা, নিজেকে ঠান্ডা রাখা, শান্ত রাখা, এটা মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, স্বরধ্বনির প্রতীককে তাহলে বলা হয় স্বরবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে কি বলা হয়? এই প্রশ্নটা একটু আসলেই কঠিন আছে, কারণ আপনারা সবাই এই বিষয়টা পড়বেন না। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে, একটা বিষয় দেখেন, ফলার কথা বললাম, তাই না? রেফের কথা বললাম। সো রেফ, ফলা, এই জিনিসগুলো একসাথে একটা জিনিস বলা হয়, সেইটা হচ্ছে অনুবর্ণ। বুঝতে পারছেন? তাহলে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে কি বলা হয়? অনুবর্ণ বলা হয়। বুঝতে পেরেছি আমরা? এটা আর ভুল করা যাবে না। এটা একটু আনকমন প্রশ্ন, তারপরেও জানা থাকার কথা সবার, জেনে, আর যদি নাও জেনে থাকতেন জেনে যাওয়ার কথা এতক্ষণে, তাই না? আচ্ছা, এরপর দেখি বাংলা বর্ণমালায় ফলা কয়টি? বাংলা বর্ণমালায় ফলা কয়টি? একটু আগে বলেছি ওই যে 6-এর সাথে ব্যঞ্জন বর্ণের একটা সম্পর্ক আছে, 6টি। তাহলে আনসারটা হচ্ছে 6টি। আমি তো আগে অ্যান্সার দিচ্ছি, আমার আগে উত্তর দিয়ে দিতে হবে তো সবার। স্টুডেন্ট আগে, টিচার পরে, স্টুডেন্ট সবার আগে উত্তর দিতে হবে। হ্যাঁ, আমাদের অনেক প্রশ্ন রয়েছে তো, যার কারণে আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি। আচ্ছা, কারো কিন্তু কোনো ডাউট, আমি ডাউট পাচ্ছি না এখনো পর্যন্ত। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তাহলে কমেন্ট বক্সে ড্রপ করতে পারো, দেন আমি ওইটা তৎক্ষণাৎ সলভ করে দিব। অলরাইট, কারো কোনো ডাউট এখন পর্যন্ত নাই? ওকে, আসেন, যেসব ব্যঞ্জন বর্ণে স্বরধ্বনি যুক্ত হয় না তাকে কি বলা হয়? যেসব ব্যঞ্জন বর্ণে স্বরধ্বনি যুক্ত হয় না তাকে কি বলা হয়? তাকে কি বলা হয় আমাকে একটু বলেন। হসন্ত। দেখেন, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ হতে কি করতে হয়? স্বরধ্বনির সহায়তা নিতে হয়, তাই না? যেমন আমি যখন বলি ক, কলম, এখানে ক এর সাথে কি রয়েছে? এটার যদি আমি উচ্চারণটা লিখি, উচ্চারণটা এরকম হবে, ক লোম, এরকম হবে। কিন্তু এখানে একটা জিনিস থাকবে, দেখেন ক এর পরে অ উচ্চারিত হচ্ছে, অ এর তো কোনো কার নাই, যার কারণে লিখতে পারলাম না, কোনো কার নাই, শুধু ক এর দেখতে পাচ্ছি আমরা এখানে। ল, ও উচ্চারিত হয়েছে, যার কারণে ও লিখলাম, বাট ম, এই ব্যঞ্জন বর্ণে স্বরধ্বনি কিন্তু সংযুক্ত হয় নাই। স্বরধ্বনি সংযুক্ত হয়েছে ভাইয়া? স্বরধ্বনি সংযুক্ত হয় নাই। অলরাইট, তাহলে স্বরধ্বনি সংযুক্ত হয় নাই দেখেই এই যে এই বান্দাটাকে আমরা এখানে বসালাম, এইটার নামই হচ্ছে আপনার হসন্ত। সিম্পলি মনে রাখেন, হসন্ত। উত্তরটা কি? হসন্ত। আমরা বুঝতে পেরেছি। আবার গোড়া জিনিসটাকে দেখি,
বাংলা ব্যঞ্জন বর্ণে, যেসব ব্যঞ্জন বর্ণে স্বরধ্বনি সংযুক্ত হয় না তাকে বলা হয়, আমরা নর্মালি জানি যে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে একটা স্বরবর্ণের স্বরধ্বনির একটা সহায়তা নিতে হয় ব্যঞ্জন বর্ণে উচ্চারণ করতে। এখানে অ লেখার প্রয়োজন পড়ে না, তারপরেও এখানে অ থাকে, কিন্তু যেখানে অ থাকে না সেখানে একটা হসন্ত দিতে হয়। যেমন কলম, এখানে কলমো, অ বলা হয় নাই, ও বলা হয় নাই, তাই না? উচ্চারণটা একদম সিম্পলি ওখানে আমরা ছেড়ে দিয়েছি, যার কারণে স্বরধ্বনি সংযুক্ত হয় নাই এবং সেইটাকে বলা হচ্ছে হসন্ত ধ্বনি। ক্লিয়ার? আচ্ছা, এবারে আসেন, কার বর্ণগুলোর কি ব্যবহার নেই? স্বতন্ত্র, একাধিক, দ্বৈত নাকি অধিক? স্বতন্ত্র মানে কি? স্বতন্ত্র মানে হচ্ছে একটু স্বাধীনভাবে, আলাদাভাবে। একাধিক মানে কি? একাধিক মানে হচ্ছে একের অধিক বার, একের অধিক বার, 2 বার, 3 বার, 4 বার। দ্বৈত মানে কি? দ্বৈত দ্বি মানে কি? দ্বি, এই যে দয়যুক্ত ব, দ্বি, দ্বি মানে হচ্ছে 2, দ্বৈত। অধিক মানে অনেক ব্যবহার করতে পারবেন না। কার বর্ণগুলোর স্বতন্ত্র ব্যবহার নাই। কি ব্যবহার নাই? কার তো একের অধিক একটা শব্দে বসতে পারে, তাই না? কার বর্ণগুলো কিন্তু কখনো একা বসতে পারে না, তাই না? আমি যদি বলি, যেমন এখানে কার লিখেছি, একটা শব্দ হচ্ছে কার, আর একটা হচ্ছে আর। সো আমার এখানেও আ আছে, এখানেও আ আছে। সো আমি চিন্তা করলাম যে এই আয়ের বদলে এই আকারটা ব্যবহার করব, হবে? শব্দ হবে? হবে না। তাহলে আমরা কি বলতে পারি? এই যে কার বর্ণটা রয়েছে, কার বর্ণের কোনো কি নাই? কার বর্ণের কোনো স্বতন্ত্র ব্যবহার নাই। সঠিক উত্তর কি হবে? স্বতন্ত্র। কার বর্ণের কি ব্যবহার নাই? স্বতন্ত্র ব্যবহার নাই। আমাদেরকে একটু ফাস্ট অ্যান্সার করতে হবে, কারণ অনেকগুলো টপিক রয়েছে। কয়টা টপিক রয়েছে? 5টা। 5টা টপিকই আমাদেরকে টাচ করতে হবে, শেষ করতে হবে, অ্যান্ড বেসিক কথাগুলো বলতে হবে। অ্যান্ড বেসিক কথাগুলো ক্লাসে পড়ে নেব, তারপরে পিডিএফটা থেকে আমাদের যে এমসিকিউগুলো রয়েছে ওই এমসিকিউগুলো সলভ করব, তাই তো? ওকে, আচ্ছা। এরপর দেখেন, কোনটি মৌলিক স্বরধ্বনি? মৌলিক স্বরধ্বনি কোনটি? ই, ক, হ, চ। স্বরধ্বনি এখানে একটাই আছে, ই। এরপর দেখেন, কোন মৌলিক স্বরধ্বনির কোনো লিখিত রূপ নেই? সেইটা হচ্ছে, এগুলা তো স্বরধ্বনি না নিঃসন্দেহে। এ, এ কিন্তু একটা স্বরধ্বনি, কিন্তু এটা স্বরবর্ণ না। দুইটা জিনিসের মধ্যে আপনারা পার্থক্য জেনে রাখেন, একটা হচ্ছে ধ্বনি, আরেকটা জিনিস হচ্ছে বর্ণ। এ কিন্তু আমরা স্বরধ্বনি হিসেবে জানি, তাই না? অর্থাৎ এটা উচ্চারিত হয়, কিন্তু এটার কোনো কি নাই, এটার কোনো হচ্ছে আপনার লিখিত রূপ নাই বা সাংকেতিক চিহ্ন নাই, ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন নাই, যার কারণে এইটাকে বলা হচ্ছে মৌলিক স্বরধ্বনির কোনো লিখিত রূপ নাই। অ্যান্সারটা এ হবে। এরপর দেখেন, যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে সে ভাষার কি বলে? আমরা জানি কি বলে? বর্ণমালা বলে। সঠিক সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি? আমরা চলে এসেছি 23 নাম্বার প্রশ্নে। সংযুক্ত বর্ণ, ওই যে আগে বলেছিলাম, মানে যুক্ত বর্ণ। সংযুক্ত বর্ণ বিশ্লেষণ কোনটি? এইটা, 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 এইটা। কয়েকটা জিনিসের মধ্যে আপনারা কনফিউজড হন। তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে এই যে এইটা, এইটা আর এই যে এইটা, এই তিনটার মধ্যে আপনাদের কনফিউশন একটু বেশি বাধে। সো আমরা যদি এই তিনটাকে একটু সলভ করার ট্রাই করি, ফার্স্টে আমরা দেখব এইটা। মনে রাখেন আনসার কি হবে? আনসার কে সবার আগে বলতে পারে? 23-এর এ বলছে, হ্যাঁ 23-এর এ, ইংযোগ বর্গীয় জ, এটা হচ্ছে, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সঠিক উত্তরটা তাহলে কোনটা? বর্গীয় জ যুক্ত ইও। যারা যারা এ বলছো তাদের উত্তর কি? আচ্ছা, এখানে দুইটাই সঠিক উত্তর হবে। এইটা ইংযোগ বর্গীয় জ, এটা হচ্ছে বর্গীয় জ যুক্ত ইয়, দুইটাই সঠিক উত্তর রয়েছে। আচ্ছা, এনিওয়ে আমাদের এইখানে আমরা এই বিষয়টা একটু জেনে নিই যে এইটা হচ্ছে ইংন যোগ বর্গীয় জ, আর এইটা হচ্ছে বর্গীয় জ যোগ ইয়, আর এই জিনিসটা হচ্ছে বর্গীয় জ যুক্ত বর্গীয় জ। বুঝতে পারলাম বিষয়টা? কিন্তু একটা বিষয় দেখলাম, সবাই এই উত্তর দিল, বাট সি উত্তর কেউ দিল না। সি উত্তর দিয়েছে, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এরপর দেখেন, সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক? রক্ষা। যুক্ত বর্ণটির স্বরূপ কোনটি? যুক্ত বর্ণটির স্বরূপ মানে যুক্ত বর্ণকে ভেঙে দেখানো হয়েছে সেইটা।
আচ্ছা, এটা কি? ক যুক্ত মূর্ধন্য ষ, রাইট? যুক্ত খ। আচ্ছা, সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক রূপ? সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক? আমরা একটু দেখি এটা কি বলে। এইটা একটু কনফিউজিং, সেটা হচ্ছে এইখানে ইঙ্গর মতো এই জিনিসটা, ইঙ্গর সাথে যে একটা কি বলে অলংকার টাইপের, তাই না, মুকুট টাইপের একটা জিনিস থাকে সাথে। সো ওই জিনিসটা দেখে অনেকে মনে করে যে এটা ইয়, বাট এটা কিন্তু ইয় না। এটা কি? এটা হচ্ছে মূর্ধন্য। মূর্ধন্য স্বযুক্ত মূর্ধন্য, সেইটা হচ্ছে এই যে বিষ্ণু উচ্চারণে যেটা হয় আমাদের, বিষ্ণু, সহিষ্ণু, চলিষ্ণু, বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, আত্মীয় শব্দের যুক্ত ব্যঞ্জনটিতে কোন দুটি বর্ণ সংযুক্ত রয়েছে? আত্মীয় যুক্ত বর্ণ ধরতে পারলাম কোনটা? তয় যুক্ত ম, ভেরি সিম্পল। আসেন বিজ্ঞান শব্দে, এটা তো একটু আগে সবাই উত্তর দিয়েছেন, এটা বর্গীয় জ, ইংটা আগে নাকি পরে? ইংটা আগে নাকি পরে? একটু উত্তর দেন সবাই দেখি। ইংটা কই আছে? পরেই আছে। তাহলে বর্গীয় জ যুক্ত ইয়, মানে মনে রাখার জন্য বললাম। দেখেন এখানে এই যে ইংর এই ইয়েটা পরেই আছে, তাই না? তার মানে হচ্ছে বর্গীয় জ যুক্ত ইয়। দুইটা জিনিসের লেখার কায়দা কিন্তু আলাদা। একটা এইটাই হচ্ছে ইং যোগ বর্গীয় জ, আর এইটা লেখা হয় শুধু এইভাবে লেখা হয়। ওকে, সো আমরা একটু চলে আসি, আমরা 27 পর্যন্ত চলে এসেছি, তাই না? এমসিকিউ আমাদের আরো কিছু প্রশ্ন এখানে রয়েছে, এই পিডিএফটায় রয়েছে। সো পিডিএফটা আমরা চাই যে তোমরা নিয়ে নাও পিডিএফটা, অ্যান্ড সাথে সাথে সেইগুলো সলভ করে ফেলো আফটার দি ক্লাস। তার আগে আমি তোমাদেরকে বলি, সেগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য রেখেছি। আপাতত আমি অনেক কিছু আলোচনা করেছি, বেসিক বিষয়গুলো আলোচনা করেছি, এইগুলোর উপর ভিত্তি করেই আরও বেশ কিছু এমসিকিউ সেখানে রয়েছে। সো সেগুলো তোমরা সলভ করবে। তার আগে আমরা কিন্তু অন্য টপিকটায় চলে যাব, সেইটা হচ্ছে আমাদের কি স্বরধ্বনি নামক টপিকটায় চলে যাব। সো পিডিএফটা পেতে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই লাইভটি শেয়ার করে দাও, অ্যান্ড যে ফর্মের লিঙ্কটা দেওয়া রয়েছে কমেন্টে পিন করা রয়েছে, সেইখানে ফর্মে ঢুকে নিজের ডিটেলগুলো দিয়ে পার্টিকুলার ফিল করে তারপরে নিজের মতো করে ওইটা নিয়ে সলভ করতে পারো পিডিএফটা পাওয়ার পরে। ওকে, সো আমরা চলে যাব ডিরেক্ট 36 নাম্বার স্লাইডে। 36 উত্তর দেখে ফেলছি নাকি অলরেডি? আচ্ছা, দ্বিস্বরধ্বনির প্রতীক দুটি কি কি? এনিওয়ে, আমরা কিন্তু এখন পড়ছি স্বরধ্বনি। আমরা কি পড়ছি? স্বরধ্বনি। আমরা কি বলেছিলাম আগে? স্বরধ্বনি পড়বো, তারপরে ব্যঞ্জনধ্বনি পড়বো, তারপরে বর্ণের উচ্চারণ পড়বো, এবং সবশেষে শব্দ এবং পদের গঠন, এই চ্যাপ্টারটা পড়বো। অলরাইট, শেরিন আমাকে আবার লিখেছো, ভাইয়া কই পাবো পিডিএফটা? আমাদের এই যে লাইভটা তুমি করছো, তুমি ফেসবুকে লাইভ করছো, দেখবা একটা কমেন্ট পিন করা আছে, সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কটা হচ্ছে একটা ফর্মের লিঙ্ক, সেই ফর্মে তুমি ট্যাপ করবা, দেন তোমার ইনফরমেশনগুলো দিবা, তাহলে তুমি কোর্সে এনরোল করতে পারবা। কোর্সে এনরোল করলে তুমি পেয়ে যাচ্ছ আমাদের এই পিডিএফটা। অলরাইট, আচ্ছা, আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গিয়েছো। আর যারা যারা উত্তর পাও নাই, উত্তর তো সবাই পাইছো নাকি? যারা পাইছো তারা তাদেরকে উত্তরটা দিয়ে দাও। আমি এখন ক্লাসে, সবাই ক্লাসে একটু মনোযোগী হই। দেখি দ্বিস্বরধ্বনির প্রতীক দুটি কি কি? দ্বিস্বর মানে কি? দ্বি মানে কি? দুইটা। স্বর মানে কি? স্বরধ্বনি। তাহলে দুইটা স্বরধ্বনি থাকবে। এখন দুইটা স্বরধ্বনি কোনটায় কোনটায় থাকে? এই যে ওই এ থাকে আর ওতে থাকে, তাই না? ওই আর ও। এবারে পরের প্রশ্ন আসেন। পরের প্রশ্নটা এরকমই, উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আকে কি ধ্বনি বলা হয়? সম্মুখ, পশ্চাৎ স্বরধ্বনি না কেন্দ্রীয় স্বরধ্বনি? আপনাদের বইতে একদম চ্যাপ্টারটা খোলার পরে আপনি দেখবেন একটা চার্ট রয়েছে, সেখানে কেন্দ্রীয়, সম্মুখ, পশ্চাৎ, তারপরে হচ্ছে একটা চার্টের মতো করে বিভিন্ন লেয়ারে জিনিসগুলোকে দেওয়া রয়েছে। সো ওই চার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাইকে বলে রাখছি। স্বরধ্বনির প্রথম চার্টটা খুব ইম্পর্টেন্ট। 37-এর অ্যান্সার লিখছে, যারা ঘ অ্যান্সার দিয়েছে আমি দেখি। রাজেশ্বর লিখেছে 37-এর ঘ, মণি লিখেছে 37-এর ঘ। এরপরে দেখতে পাচ্ছি বর্ণ 37-এর ক লিখেছে, আদ্রিতা ডি লিখেছে, প্রমিতা বড়ুয়া সে লিখেছে ঘ, বিন্দুরানী পাল সে লিখেছে ডি। ওকে, যারা ডি এবং ঘ দিয়েছ তাদের উত্তরটা এক্স্যাক্টলি কারেক্ট হয়েছে। আর যারা
পারো না এই জিনিসটা, ওই চার্টটার জন্য আমি তোমাদেরকে বলছি ওই চার্টটা খুব ইম্পর্টেন্ট, সেই চার্টটা সবাই পড়তে হবে সবাইকে। অলরাইট, এই চার্ট থেকে আমাদের আরও কিছু প্রশ্ন রয়েছে। কোন ধ্বনির বিবৃত উচ্চারণে চোয়াল বেশি ফাঁকা হয়? যেমন কোন ধ্বনির উচ্চারণে চোয়াল বেশি ফাঁকা হয়? অলরাইট, উচ্চারণ অথবা বিবৃত উচ্চারণ। দেখো অ, ক, ও নাকি চ? উত্তরটা হচ্ছে অ। কোন ধ্বনির উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত থাকে? আমরা একটু দেখি, প্র্যাকটিক্যালি জিনিসটা দেখি। অনেক কঠিন মনে হয় এগুলো মুখস্থ করতে, তাই না? দেখেন আ, ক, ও, চ। আ যখন বলছেন তখন জিহ্বা কি একদম নিচের মাড়ির সাথে লেগে আছে না? তাহলে কি সাধারণত শায়িত। শায়িত মানে আ বলার সময় একদম ফুসফুস থেকে আগত বাতাসটা বাধা না পেয়ে যাচ্ছে এবং জিহ্বাটা নিচের দিকে একদম শায়িত অবস্থায় রয়েছে, তাহলে আ ধ্বনির। নিম্নাবস্থিত সম্মুখ স্বরধ্বনি, চার্টের কথা মনে পড়ছে? যদি চার্টের কথা মনে পড়ে থাকে তাহলে একটু অ্যান্সারটা দেন সবার আগে। নিম্নাবস্থিত সম্মুখ স্বরধ্বনি, দুইটা বিষয় এখানে, সম্মুখ নিম্ন। কেন্দ্রীয় যে চার্টটা রয়েছে, তিনটা কলাম, উপর তিনটা কলাম, তিনটা রো। আমি জানি না এই চারটা সবসময় চোখের সামনে একদম ভাষায় রাখতে হবে, এরকমভাবে পড়তে হবে জিনিসটাকে। আচ্ছা দেখি, নিম্নাবস্থিত সম্মুখ স্বরধ্বনি কোনটি? নিম্নাবস্থিত হচ্ছে আ। কোনটি মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি? সম্মুখ স্বরধ্বনি না কিন্তু, পশ্চাৎ স্বরধ্বনি। আ, ক, ক আগেই বাদ, চ আগেই বাদ, ও নাকি আ? মধ্যাবস্থিত পশ্চাৎ হচ্ছে ও। ঠোঁটের উন্মুক্তির ভিত্তিতে স্বরধ্বনি কত প্রকার? 4 প্রকার, 5 প্রকার, 7 প্রকার নাকি 8 প্রকার? আনসারটা দেখি কে দেয়। এটা 40 নাম্বার, 42 নাম্বার প্রশ্নে আছে আমরা। অনেকে আবার 40-এর আনসার দিচ্ছে, 41-এর সি আনসার করেছে অনেকে। আচ্ছা 41ও বাদ আমরা পার করে এসেছি, অ্যান্সারটাও জেনে গিয়েছি। আমরা এখন 42 নাম্বারে রয়েছি। সো 42 নাম্বারে দেখি কে উত্তর দিতে পারে সবার আগে। ওকে, সো ক আনসার দিচ্ছ। যারা এই যে ক, খ, গ, ঘ এইভাবে আনসারটা লিখছো তারা হয়তো একটু পড়াশোনা করেছো। ভাইয়া সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, সেটা হচ্ছে একটা নিয়ম। আমার ক্লাসে একটা নিয়ম আমি বলেছিলাম, সেটা হচ্ছে ভাইয়া যখন এমসিকিউ করাবে এই নাম্বারটা লিখে পাশে যদি আপনি আনসারটা দেন তাহলে আমি বুঝতে পারবো যে কোনটার কথা আপনি বলছেন। তাছাড়া আপনি দেখা যায় যে লাইফটাতে পরে জয়েন করেছেন, রাইট, অ্যান্ড দেন ওই যে 1 নাম্বারেরটা এখন কমেন্ট করছেন। ওকে, 42-এর 7 লিখেছে, মানে সে অপশন সি বুঝিয়েছে। দেখি আমাদের আনসারটা দেখি, অপশন ক। যারা যারা ক উত্তর দিয়েছো আমি দেখতে পাচ্ছি এদিকে বিন্দু এ লিখেছে, তাবাসসুম এ লিখেছে, তাসপিয়া এ লিখেছে, আদ্রিতা এ লিখেছে। ওকে, সো মেনি মেনি কংগ্রেচুলেশন যারা পেরেছ। এরপরে দেখো নিচের কোনটি অর্ধ সংবৃত ধ্বনির উদাহরণ? অর্ধ সংবৃত, এ, ক, ও নাকি চ? আমরা একটু খেয়াল করি, অর্ধ সংবৃত ধ্বনি, স্বরধ্বনির কথা হচ্ছে, তাহলে এ। এরপর দেখেন কোন কোন ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা পিছিয়ে আসে? জিহ্বা পিছিয়ে আসে অর্থাৎ আপনি উচ্চারণের সময় জিহ্বা, যেমন আমরা যখন উচ্চারণ করি ই, উ, 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 দেখেন কোনটার সময় জিহ্বাটা পিছিয়ে আসে? সেই চার্ট থেকে, যে চার্টের কথা বলেছিলাম সেইখান থেকে বারবার এই প্রশ্নগুলো এসেছে, একটু খেয়াল করে দেখেন। 43-এর এ আনসার করেছে। আচ্ছা, ইউটিউবে দেখতে পাচ্ছি, ইউটিউবের ছেলেপেলে অনেক বেশি অ্যাক্টিভ আমাদের, সেখানে অনেকে 44 নাম্বার, রাইট, 44-এর আনসার দিয়েছে। দেখি কে কি অ্যান্সার দেয়। বি এর অ্যান্সার রয়েছে, ক এর অ্যান্সার রয়েছে, এ, বি, সি, সিও অ্যান্সার রয়েছে। তো তিনটার মধ্যে দেখি কোনটা জয়ী হয় আসলে। ওকে, সো আনসারটা হচ্ছে হ্রস্ব উ আর দীর্ঘ উ, এই দুইটা উচ্চারণের সময় জিহ্বা পিছিয়ে আসে। এরপরে হচ্ছে বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে কোন স্বরধ্বনির উচ্চারণের সময়? যৌগিক, মৌলিক, বিবৃত, বিকৃত নাকি দ্বিস্বর? উত্তরটা হচ্ছে সিম্পল, মৌলিক। বাংলা বর্ণমালায় কয়টি অনুনাসিক বর্ণ রয়েছে? অনুনাসিক বর্ণ একটু খেয়াল করে দেখি।
অনুনাসিক মানে কি? ওই যে পড়ছেন এর আগের ক্লাসেও আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে, সেইটা হচ্ছে ওই যে ডান পাশের যে 5টা, তাই না, এক সিরিয়ালে রয়েছে, সেই প্রত্যেকটাকে কি বলা হচ্ছে? প্রত্যেকটাকে বলা হচ্ছে নাসিক্য। নাসিক্য যেটা, অনুনাসিক সেইটা। তো স্পৃষ্টবর্ণের ধারণা তো রয়েছে আপনাদের, না থাকলে আজকে যাব। স্পৃষ্টবর্ণ হচ্ছে ক থেকে ম পর্যন্ত, 25টা হচ্ছে স্পৃষ্টবর্ণ বা স্পর্শবর্ণ বলা হয়। এদের মধ্যে এই যে কলাম কলাম করে আমরা পড়েছিলাম, প্রত্যেকটা বর্গের বর্গ কি মনে আছে তো? ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ মনে আছে সবার? ওকে, তো সেই বর্গের লাস্টের যে 5টা বর্গের লাস্টের যে বর্ণ রয়েছে, অর্থাৎ ইঙো, উঙো, ন, মূর্ধন্য দন্ত ন, রাইট, এই প্রত্যেকটাকে বলা হচ্ছে আমাদের কি? নাসিক্য বর্ণ। কিন্তু বাংলা বর্ণমালায় টোটাল নাসিক্য বর্ণ কতটি? 5টা না, কিন্তু আনসারটা হচ্ছে 7টা। নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি নয়? দেখেন, এইটা মৌলিক স্বরধ্বনি নয় কোনটা? এই যে ইটা বলা হয়েছে, দেখেন ই এর উপরে একটা চন্দ্রবিন্দু রয়েছে, তার মানে কি ওইটা নাসিক্য স্বর হয়েছে। সো এটা কিন্তু মৌলিক স্বরধ্বনি না, তাই না? আচ্ছা, অনুনাসিক স্বরধ্বনির উদাহরণ কোনটি? চন্দ্রবিন্দু থাকা মানে, ছোটবেলায় আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আচ্ছা চন্দ্রবিন্দু কেন আমরা ব্যবহার করতাম? চন্দ্রবিন্দু ব্যবহার করাটার মানে কি? তারপরে তোমরা যখন দেখবা যারা আবৃত্তির ক্লাস করেছো তারা বিষয়টা অনেক বেশি ভালো জানো, সেটা হচ্ছে তাদেরকে শেখানো হয় যে চন্দ্রবিন্দু থাকা মানে একটু নাকি স্বরে জিনিসটা বলতে হবে। এই যে তার, এই তার আর তার, এই দুইটা জিনিসের মধ্যে একটু পার্থক্য রয়েছে, উচ্চারণের সময় একটু নাকি সুরে বলতে হবে। নাকি সুর মানে কি? নাকি সুর মানে হচ্ছে ওই নাসিক্য। সো দেখেন এখানে কোনটার উপরে চন্দ্রবিন্দু রয়েছে, কোনটার উপরে চন্দ্রবিন্দু রয়েছে, সেইটাই অনুনাসিক বা নাসিক্য স্বরধ্বনির উদাহরণ। অলরাইট, এই ছিল আমাদের স্বরধ্বনির। আমাদের এই স্বরধ্বনির সামনে আরও কিছু প্রশ্ন রয়েছে, সো সেই প্রশ্নগুলো আমরা সলভ করব। আমরা মোটামুটি সব কিছু আলোচনা করেছি এই স্বরধ্বনি চ্যাপ্টারে। একটা কাজ করব, সেটা হচ্ছে আবার বলে রাখি, আমাদের পিডিএফটা এই যে বাকি প্রশ্নগুলো রয়েছে, অনেকগুলো প্রশ্ন রয়েছে, আমরা ডিরেক্ট চলে যাব আমাদের 61 নাম্বার প্রশ্নে, যেখান থেকে আমাদের ব্যঞ্জন ধ্বনির পার্টটুকু শুরু হচ্ছে। সো সবার জন্য আবার বলে রাখি, লাইভটি শেয়ার করো অ্যান্ড এই যে ফর্মটা রয়েছে ফর্মে একটা ক্লিক করো, দেন বাকি বিষয় আগেই বলেছি, আবারও বলছি, পিডিএফটা নিয়ে নিজের মতো করে প্র্যাকটিস করো প্রত্যেকটা বিষয়। অলরাইট, প্রশ্ন সলভ করার বিকল্প নাই। অনেকে জিজ্ঞেস করে ভাইয়া কি পড়বো, 30 এমসিকিউ তো রিস্কি, অলরেডি বললাম একবার। এমসিকিউ এর জন্য প্র্যাকটিস, বারবার কোয়েশ্চেনের সম্মুখীন হন। একটা যুদ্ধে নামার আগে আপনি দেখেন যে আপনার দিকে কোন টাইপের অস্ত্র নিক্ষেপ করা হচ্ছে, দেন আপনি তার জন্য একটা শিল্ড বানায় ফেলেন। ওইটাকে কেমনে শিল্ড করবেন, কেমনে প্রোটেক্ট করবেন, সেটা আপনি জানতে পারবেন। অলরাইট, সো এই প্রশ্নটার উত্তর দেখি কে সবার আগে দেয়। 61, কে সবার আগে দিতে পারে প্রশ্নের উত্তরটা? আচ্ছা, ওষ্ঠ ব্যঞ্জনের, ওষ্ঠ হবে এটা, ওষ্ঠ ব্যঞ্জনের মুখ্য প্রত্যঙ্গ কোনটি? ওষ্ঠ মানে কি? ঠোঁট। তাহলে উত্তরটা দেখি, উত্তরটা হচ্ছে নিচের ঠোঁট, ওষ্ঠ। আর আরেকটা কি আমাদের? ক থেকে মানে প্রত্যেকটা মনে আছে তো, আমাদের যে 5টা বর্গ রয়েছে, কতে কণ্ঠ, বলে রাখি আবার আপনাদের জন্য, ক থেকে ঙ পর্যন্ত কি? কণ্ঠ। চ থেকে ঙ পর্যন্ত কি? তালব্য। ত, ত থ দ, দতে কি? দন্ত। তাহলে ত সবগুলা দন্ত, ত থেকে দন্ত ন পর্যন্ত। ট, ট ঠ ড ঢ মূর্ধন্য, এগুলা কি? মূর্ধন্য রয়েছে, তার মানে কি? মৃধা। দেন প ফ ব ভ ম, প বলতে কি? সবার আগে ঠোঁটে ঠোঁট চাপা দিয়ে তারপরে হচ্ছে বাতাসটাকে আটকে দেন রিলিজ করে দিতে হয়, প। এটা হচ্ছে ওষ্ঠ বর্ণ। সো আমরা প্রত্যেকটা বর্গ তাদের ধ্বনির উৎপত্তি স্থল অনুসারে যে কয়েকটা ক্লাসিফিকেশন রয়েছে সেটা জানলাম। উচ্চারণ স্থান অনুযায়ী ভ কোন ধরনের ব্যঞ্জন ধ্বনি? ভ কোন ধরনের ব্যঞ্জন ধ্বনি? উচ্চারণ স্থান কোন বর্গের মধ্যে পড়ে? প বর্গের মধ্যে পড়ে। প বর্গ কোনটা? ওষ্ঠ, মূর্ধন্য, তালব্য নাকি দন্ত? ভেরি ইজি, যারা একটু আগেই ক্লাসটা করেছে, মানে একটু আগে, এই 2-1 সেকেন্ড আগেই যারা একটু মনোযোগী ছিল, তারা এই প্রশ্নটার আশা করি একদম সঠিক উত্তর দেবে। ওকে,
এইটা 62 নাম্বার, 62। দেখি কে কি উত্তর দেয়। রাজেশ্বর লিখেছে ক ক ক ক, অনেকগুলা ক লিখেছে, মানে সে একদম কনফিডেন্ট। আর দেখি কে লিখেছে এখানে, ইউটিউবে লিখেছে তিথি এ অ্যান্সার দিয়েছে, প্রমিতা এ অ্যান্সার দিয়েছে, বৃষ্টি এ অ্যান্সার দিয়েছে, জাকিয়া এ অ্যান্সার দিয়েছে, রাধিকা এ অ্যান্সার দিয়েছে, সবাই তো এ অ্যান্সার দিয়েছে। তাহলে দেখি আনসারটা আসলে এ, মানে সবাই অ্যাকচুয়ালি অ্যাটেন্টিভ ছিল। না, খুবই ভালো লাগলো বিষয়টা। জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে কোন ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন হয়? আনসারটা একটু দেই খুব দ্রুত। জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে কোন ব্যঞ্জন ধ্বনি, দাঁত রয়েছে এখানে। আচ্ছা, তবে এখানে একটু জিনিসটা একটু ক্রিটিক্যাল। এটা হচ্ছে দন্ত ব্যঞ্জন। এটা কি দন্ত ব্যঞ্জন। এরপরে দেখেন নিচের কোনগুলো দন্ত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ? ভাইয়া কি বলেছিলাম, ক বর্গ কি? এবার আপনারা বলবেন, প্রশ্নের উত্তর আপনারা দিবেন। ক কি? ক হচ্ছে কণ্ঠ, ক ফর কণ্ঠ। এইটা হচ্ছে ওষ্ঠ, ওষ্ঠ মানে কি ঠোঁট। ত কি? ত হচ্ছে দন্ত। আর এইগুলা হচ্ছে আমাদের, যেমন এইটা হচ্ছে তারুণজাত, এটা হচ্ছে আমাদের ওষ্ঠ, এটা হচ্ছে মূর্ধন্য, এটা হচ্ছে দন্ত। এক একটার থেকে নেওয়া হয়েছে, অপশনগুলো এইভাবে তৈরি করা হয়েছে। সো দেখেন নিচের কোনগুলো দন্ত ব্যঞ্জন ধ্বনির, দন্ত তাহলে কোনটা হচ্ছে অ্যান্সার গ। গ এর আনসার হচ্ছে আমাদের দন্ত। জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সাথে লেগে কোন ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন হয়? একটু আগেই এই প্রশ্নটা করা হয়েছিল, দন্তমূলীয় ব্যঞ্জন। নিচের কোনগুলো দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ? দেখেন তো দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনগুলো। এই দেখেন, এখন একটু কনফিউজড হতে পারেন তাই না, যে এটা তো ওই যে ত ত বর্গের মধ্যে নাই। সো ত বর্গের মধ্যে নাই যেগুলো, সেইগুলো এই কারণে অ্যাড করা হয়েছে এখানে। এগুলো একটু খেয়াল রাখতে হবে। যেমন র, তারপরে হচ্ছে ল, তারপরে হচ্ছে স। স কিন্তু আবার এটা কিন্তু তালব্য স, এটা আবার মূর্ধন্য স, এইটা হচ্ছে দন্ত স। তিনটা স রয়েছে, তিনটা স রয়েছে। এর মধ্যে তালব্য, মূর্ধন্য, যেটাকে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি পেট কাটা মূর্ধন্য স, এই যে পেটটা একদম কেটে দেওয়া হয়েছে। এরপরে দন্ত স। বুঝতে পেরেছি? তাহলে দন্ত, মূর্ধন্য, তালব্য, এটা আর ভুল করা যাবে না। ভুল কি করব? করবো না, কনফিডেন্ট সবাই। দেখি এটার আনসার দেন তাহলে। উচ্চারণ স্থান অনুযায়ী ড ঢ ডয় বিন্দু র ঢয় বিন্দু র কি ধ্বনি? তালব্য, কণ্ঠনালীয়, মূর্ধন্য নাকি কণ্ঠধ্বনি? একটু ট ঠ ড ঢ মূর্ধন্য। মূর্ধন্য তাহলে ওই বর্গের সাথে রয়েছে, সো এইগুলা কি হবে? মূর্ধন্য ধ্বনি হবে। 68 নম্বর প্রশ্নে আমরা আসলাম, জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে এবং একটা ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন হয়, সেইটাকে এখন কি বলবেন? দেখেন কোন কোন অঙ্গ রয়েছে, অনেক বিশাল বিস্তৃত একটা প্রশ্ন। সো আমি এটা অনেকে একটু আগে বললাম তোমাদেরকে, সেটা হচ্ছে আমরা অনেক সময় প্রশ্নটা পড়েই উত্তর জানতাম, বাট তারপরে ভুলে যাই। একটু দেখি, আস্তে আস্তে দেখি। তালু, তালুর সাথে রিলেটেড কোনটা? তালব্য ব্যঞ্জন। ক্লিয়ার? এরপরে অ্যান্সার দেন, নিচের কোন শব্দগুচ্ছে তালব্য ব্যঞ্জনের উদাহরণ রয়েছে? তালব্য ব্যঞ্জন কোনগুলা? চ, ছ, জ, ঝ। তাহলে চ, জ, ঝ। একটু আগে কি বললাম? এটার নামই তালব্য স। তাহলে এইখানে কি রয়েছে? তালব্য ব্যঞ্জনের উদাহরণ রয়েছে। আপনারা এই প্রশ্নটার আনসার দিবেন, জিভের পেছনের অংশ নরম তালুর সাথে বায়ুপথের বাধা সৃষ্টি করে কি ধ্বনি উৎপন্ন হয়? তালব্য ধ্বনি, কণ্ঠনালীয় ধ্বনি, মূর্ধন্য ধ্বনি নাকি কণ্ঠধ্বনি? কোনটা হবে আমাদের আনসার? একটু ফাস্ট আমরা আনসার দেব। দেখি কে সবার আগে উত্তর দেয়। ইউটিউব নাকি ফেসবুক? ইউটিউব নাকি ফেসবুক? দুইটা তো টিম রয়েছে আমাদের। এটা 70 নাম্বার কোয়েশ্চেন, এখনো পর্যন্ত ফেসবুকে 70 অ্যান্সার পাই না, ইউটিউবে সবার আগে উত্তর পেয়ে গিয়েছি। তাবাসসুম উত্তর দিয়েছে 70 ঘ।
অনেকে খ উত্তর দিচ্ছে, বাট আমার উত্তরটা হচ্ছে জিভের পেছনের অংশ নরম তালুর সঙ্গে বায়ুপথের বাধা সৃষ্টি করে কি ধ্বনি উৎপন্ন হয়, এটা হচ্ছে কণ্ঠধ্বনি। যেমন ক একদম নরম তালুর সঙ্গে, তালব্য যেটা আমাদের, আপনি উচ্চারণ করার সময় বুঝতে পারবেন বিষয়টা। আচ্ছা, অনেকে ঘ অ্যান্সার করেছিল। ক খ গ ঘ কোন ব্যঞ্জন ধ্বনির উদাহরণ? খুব সিম্পল, এতক্ষণ পর্যন্ত যেইটা, এইটা দেখি কে ভুল করে। কারো ভুল করা যাবে না, এটা কণ্ঠধ্বনি নির্দ্বিধায়। কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি উচ্চারণের মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটি? কণ্ঠনালীয়, জিভের ডগা, নিচের ঠোঁট, ধ্বনিদ্বারের দুটি পাল্লা নাকি দন্তমূল? ধ্বনিদ্বারের দুটি পাল্লা মানে হচ্ছে এই যে আমাদের যে স্বরযন্ত্র রয়েছে সেইটা, মানে কণ্ঠ যেটা। সো ধ্বনিদ্বারের দুটি পাল্লা মানে হচ্ছে, আপনি যদি দেখেন, আপনারা তো অনেকে আবার হচ্ছে সায়েন্সে পড়ে, সায়েন্সে তো এই যে ভোকাল কর্ড নিয়ে আপনারা পড়ালেখা করেছেন, একটু ছবি তো দেখেছেন আপনাদের, তো এখানে দেখবেন যে এখানে হচ্ছে দুইটা জাস্ট একটা পর্দার মতো, সো এটাকেই বলা হচ্ছে কণ্ঠ, রাইট? এই যে কণ্ঠ, সো ধ্বনিদ্বারের দুটি পাল্লা। অলরাইট, ক্লিয়ার বিষয়টা? এটা কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনি, বুঝতে পারছি? এনি ডাউট? আচ্ছা, নিচের কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জনের উদাহরণ? হ, জ, উ, ফ। এই প্রশ্নটা একটু ভাইয়া কঠিন হয়ে গেল, তাই না? কারণ এখন পর্যন্ত তো ওই যে ক বর্গের কোনো কিছু পাইলাম না। সো ক বর্গের কোনো কিছু যখন আমরা পাচ্ছি না এখানে, এখন বিষয়টা একটু চ্যালেঞ্জিং। এই যে হ, মনে রাখবেন হ কি? কণ্ঠনালীয় ব্যঞ্জন। কণ্ঠনালীয় ব্যঞ্জন কি? হ। একটু আগে যদিও আমরা দেখেছিলাম আরেকটা জায়গায়। অলরাইট, দুটি বাক প্রত্যঙ্গ পরস্পর সংস্পর্শে এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে উৎপন্ন ধ্বনি স্পৃষ্ট ব্যঞ্জন, উষ্ম ব্যঞ্জন, নাসিকা ব্যঞ্জন নাকি কম্পিত ব্যঞ্জন? উত্তরটা কি? উত্তরটা হচ্ছে স্পৃষ্ট ব্যঞ্জন। স্পৃষ্ট ব্যঞ্জন মনে আছে, একটু আগে বলেছিলাম, যখন ধ্বনি পড়ছিলাম তখনই বিষয়টা ক্লিয়ার করে নিয়েছিলাম তোমাদের জন্য। এনিওয়ে, স্পৃষ্ট ব্যঞ্জনকে কয় ভাগে ভাগ করা হয়? এই প্রশ্নের উত্তর দেখি কে সবার আগে দেয়। এটা হচ্ছে আমাদের 75-এর ইউটিউবে সবার আগে উত্তর দিয়েছে আদ্রিতা। আদ্রিতা লিখেছে সি। বাকি সি ভিন্ন অন্য কোনো টেনশন আছে কিনা কারো কাছে? আচ্ছা, দেখি আমাদের উত্তরটা কি হয়। 5 ভাগে ভাগ করা হয়েছে। 5টা বর্গের কথা বলেছিলাম আপনাদেরকে। স্পৃষ্ট বর্ণ কতগুলো? 25টা। 25টাকে একটু আগে বললাম 5টা বর্গে ভাগ করা হয়েছে। ক বর্গ, চ বর্গ, একটু আগে একেও দেখালাম নিজের মতো করে, তাই না? সেইটা মনে রাখার চেষ্টা করবেন আপনারা। তাহলে উত্তরটা হচ্ছে স্পৃষ্ট ব্যঞ্জনকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে? 5টা ভাগে। অলরাইট, আসেন। উঙ, ইঙ, বুঝতে পারছেন? ধরতে পারছেন? যারা ছোটবেলায় হচ্ছে এই যে ওইভাবে ছক করে করে লিখতেন, বেশি বেশি লিখতেন, তাদের মাথায় এখনো এটা সেভ হয়ে আছে। অনেক সময় দেখা যায় আমরা বর্ণমালাটাই ভুলে যাই অনেক দিন না লিখতে লিখতে। সিরিয়ালটা মনে থাকে না। সিরিয়ালটা একটু মেনটেন করেন। দেখেন ওই যে প্রত্যেকটার ডান পাশের নাসিক্য মনে পড়ছে? এই যে উঙ, ক খ গ ঘ উঙ, চ ছ জ ঝ ইঙ, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্ত ন প ফ ম ম। কি বললাম? এই যে শেষের গুলো নাসিক্য। কোন ব্যঞ্জন ধ্বনি গুচ্ছ উষ্ম ব্যঞ্জনের উদাহরণ? এইটা একটু ইম্পর্টেন্ট। দেখেন স, স, হ, এই তিনটা, এগুলোকে কি বলা হয়? উষ্ম ব্যঞ্জন। কারণ এগুলো হচ্ছে কি করে আপনার, আবার হচ্ছে তালব্যস্ব এবং দন্তস্ব, এটাকে কিন্তু শীষ ধ্বনি বলা হয়। কারণ এটা কি উচ্চারণ করে? এই যে স এর মতো উচ্চারিত হয়। কোনটি পার্শ্বিক ধ্বনি? পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল। পার্শ্বিক ধ্বনি কোনটি? ল। জিভ একাধিকবার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে কোন ধ্বনি সৃষ্টি হয়? দন্তমূলকে একাধিকবার আঘাত করে, তাহলে তালব্য, কণ্ঠনালীয়, মূর্ধন্য নাকি কম্পনজাত ধ্বনি, এটাকে বলা হয় আবার কম্পিত ধ্বনি। যেমন র, রাইট? র কিন্তু দন্তধ্বনি আমরা একটু আগে পড়লাম। আবার দেখেন
দ্রুত দন্তমূলকে আঘাত করে, এই বৈশিষ্ট্যের কারণে তাকে আবার বলা হচ্ছে কম্পনজাত ধ্বনি। কম্পিত বলা থাকতে পারে, অথবা আপনারা বলা থাকতে পারে কম্পনজাত ধ্বনি। কি বলা থাকতে পারে? কম্পনজাত ধ্বনি। আচ্ছা, কোনগুলো তারণজাত ব্যঞ্জন ধ্বনি? তারণজাত ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? তারণজাত হচ্ছে ডয় বিন্দু র আর ঢয় বিন্দু র। কম্পন মাত্রা অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি কত প্রকার? কম্পন মাত্রা অনুযায়ী এটা হচ্ছে 2 প্রকার। ষড়যন্ত্রের ধ্বনি দ্বারে বায়ুর কম্পন বেশি হয়ে কোন ধ্বনি উচ্চারিত হয়? মহাপ্রাণ, অঘোষ, অল্পপ্রাণ নাকি ঘোষ? এই বিষয়টা একটা চার্টের মধ্য দিয়ে, আপনাদের বইতে যদিও চার্টটা দেওয়া রয়েছে, সেইটা ক্লিয়ার করে দেব। সেইটা হচ্ছে কিসের কথা বলা হচ্ছে এখানে? স্বরধ্বনির কথা বলা হচ্ছে, তাই না? আচ্ছা, এখানে ব্যঞ্জন, অল্পপ্রাণ ব্যঞ্জনের কথাটা বলা হচ্ছে। ষড়যন্ত্রের ধ্বনি দ্বারে বায়ুর কম্পন বেশি হয়ে কোন ধ্বনি উচ্চারিত হয়? আমরা একটু দেখি, কম্পন বেশি হলে কি হয়? আমাদের কি বলা হচ্ছে এখানে? ঘোষ ব্যঞ্জন। আচ্ছা, আমাদের স্বরধ্বনির কিছু বিষয় রয়েছে। আমাদের ঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? আচ্ছা, আমি চারটা দেখাবো, আমরা কিছু প্রশ্ন আগে সলভ করে রাখি। ব্যঞ্জন ধ্বনি, আচ্ছা এখন দেখেন, ক, খ, গ, ঘ, ঙ। প্রথমে মনে রাখবেন এই দুইটা হচ্ছে অঘোষ, বাকি তিনটা হচ্ছে ঘোষ। মনে রাখলাম 1 আর 3 অল্প প্রাণ, 2 আর 4 মহাপ্রাণ, শেষেরটা নাসিক্য। আমি কিন্তু এটা বলতে গোটা বর্গ মানে সিরিয়ালটাকে বোঝাচ্ছি, সব বর্গের। এর নিচে এই যে চ এরটা বসবে, ট, ত, প, সবগুলো বসবে একসাথে। অলরাইট, তাহলে সবগুলো একসাথে বসানোর পরে কি দেখলেন আপনি? প্রথম আর তৃতীয়। মনে রাখেন, আমার সাথে সাথে একটু বলেন, চিল্লায় বলেন দরকার হইলে। বাসার সবাই আসুক, যে কত মনোযোগ দিয়ে পড়তেছে সেটা দেখুক। আচ্ছা, তাহলে প্রথম আর তৃতীয় কি? অল্প প্রাণ। দ্বিতীয় আর চতুর্থ মহাপ্রাণ। দুইটা কি? অঘোষ, বাকিগুলা ঘোষ। বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে দেখেন, ওই হিসাবে আপনি যদি একটু মিলিয়ে দেখেন যে গ আমরা দেখেছিলাম, দেখেন ঘোষ ব্যঞ্জন ধ্বনি, গ ঘ, তাই না? ত থ আপনি এখানে পাবেন দ ধ, তারপরে হচ্ছে প ফ ব ভ ম। তাহলে তিনটাই এই যে কি বললাম, এগুলো হচ্ছে ঘোষ, আর প্রথম দুইটা হচ্ছে অঘোষ। সো বিষয়টা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার না হয়, দরকার হয় আরেকবার বোঝাচ্ছি, বাট বিষয়টা এখান থেকে ক্লিয়ার করে নিয়ে যেতে হবে। অলরাইট, যাতে কারো কোনো ডাউট না থাকে। একটু ওয়েট করছি তোমাদের জন্য, যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে। এই বিষয়টা আমরা বুঝেছি কিনা? ইউটিউবে অলরেডি লিখে দিয়েছে অনেকে। আচ্ছা, এরপর দেখেন কোনগুলো অঘোষ ব্যঞ্জন ধ্বনি। তাহলে ক, চ, ট, ত, খ, ছ, ঠ, থ। আমরা অপশনগুলো একটু খেয়াল করি। অপশনগুলো খেয়াল করলে আমরা পেলাম হচ্ছে এই যে সি অ্যান্সার। আচ্ছা, এনিওয়ে আমাদের 84 নাম্বার পর্যন্ত আমরা এখানে এসেছি। আমরা এরপরে চলে যাব একদম 91 নাম্বারে। আর তার আগে আরেকবার যেই কথা বলা ছিল, আপনারা পিডিএফ নিয়ে নিজেদের মতো করে জিনিসগুলো প্র্যাকটিস করতে পারবেন। তার জন্য কোর্সে এনরোল করে ফেলেন এখনই। আচ্ছা, আমরা 91 নাম্বারে চলে যাব। আচ্ছা, 91 এর উত্তর দেখে ফেলেছি নাকি অলরেডি? এনিওয়ে, বাংলা ভাষায় ইং এর কয় ধরনের উচ্চারণ পাওয়া যায়? কয় ধরনের? বাংলা ভাষায় ইং এর কয় ধরনের উচ্চারণ পাওয়া যায়? 1, 2, 4 নাকি 6? উত্তরটা দেখে ফেলছেন যদিও, 2। দেখেন, আমি যখন বলতেছি মিয়া, এটার উচ্চারণ হচ্ছে ইয়ার মতো উচ্চারণ হয়, তাই না? ইয়ার মতো উচ্চারণ হয়েছে, তাই না? এই যে আকারের কারণে ইয়োর মতো উচ্চারণ হয়েছে, ইয়ো, যেই কারণে এটার নামও হয়েছে ইয়ো, তাই না? আবার দেখেন, আপনি যখন এইটাকে কোনো তালব্য বর্ণগুলা মনে আছে তো আমাদের, যেমন মনে করেন যে চ তো তালব্য বর্ণ,
এখন বলেন না ভাই এটা বুঝতেছি না, এটা কিন্তু একটু আগেই বলেছি। মনে পড়ছে সবার? কণ্ঠ তালব্য, তালব্যর কোনটা? চ ছ জ ঝ। আচ্ছা এখন মনে পড়ছে, ঠিক আছে ভাইয়া। চঞ্চল, তারপরে হচ্ছে মনে করেন গুঞ্জন, বুঝতে পেরেছেন? চঞ্চল, গুঞ্জন। ইংটা যখন তালব্য বর্ণের আগে বসলো তখন এইটার উচ্চারণটা চেঞ্জ হয়ে গেল। কিসের মতো হলো? তখন আর ইয়োর মতো নাই, তখন কি এর মতো হয়ে গিয়েছে? এটা নয়ের মতো হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? ইয়োর মতো নাই আর, সেটা হয়ে গিয়েছে নয়ের মতো উচ্চারণ হয়ে গিয়েছে। সো এই সকল ক্ষেত্রে ইং এর কয় ধরনের উচ্চারণ পাওয়া যায়? দুই ধরনের। একটা হচ্ছে ইয় এর মতো, আরেকটা হচ্ছে নয়ের মতো। যখন সেটা কিসের আগে বসে? তালব্য ব্যঞ্জনের আগে বসে। ক্লিয়ার বিষয়? সবাই একটু বলি, জোরে বলি, ক্লিয়ার কিনা কমেন্টে জোরে বলি যাতে আমি শুনতে পারি। আচ্ছা ওকে। স্বতন্ত্র ব্যবহারে ইয় এর উচ্চারণ কিরূপ? আমি তো বলেছি যে মিয়া। এক্সাম্পলটা মনে রাখেন। আপনি একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ যখন আমরা পড়ছি, বাংলা ব্যাকরণ পড়তে গিয়ে অনেকে মনে রাখবেন যে অনেক বেশি রুলসের ওপর রুলস আমাদেরকে মুখস্থ করতে হচ্ছে। সো ইন দ্যাট কেস আমরা কিন্তু রুলসগুলো অনেক সময় মনে রাখতে পারি না। বাট রুলস মনে রাখার একটা শর্ট টেকনিক হচ্ছে আপনি সুন্দরভাবে একটা এক্সাম্পল মনে রাখেন ওই রুলসের অন্তর্গত, যেটা ওই রুলসের আন্ডারে পড়ে। দেন আপনি ওই এক্সাম্পলটা দিয়ে রুলসটাকে মিলিয়ে দেখেন, দেন আপনি এমসিকিউটা বুঝে যাবেন অ্যাকচুয়ালি কি আসছে। ওকে, সো স্বতন্ত্র ব্যবহারে ইয় এর উচ্চারণ কিরূপ? এই যে নাকি, ইয়র মতো, এখানে শুধু ইয় বলা হয়েছে, বুঝতে পেরেছি? আচ্ছা, এখানে হচ্ছে সংযুক্ত ব্যঞ্জনে ইয় এর উচ্চারণ কিরূপ? সংযুক্ত ব্যঞ্জন বুঝতে পেরেছি আমরা, চঞ্চল, খঞ্জন। এখানে ইয়টা কিভাবে ব্যবহৃত হলো? এইটা হচ্ছে নয়ের মতো। শব্দের আদিতে ব ফলার উচ্চারণ কেমন হয়? উচ্চারণ হয় না। শব্দের আদিতে কোন শব্দ সবার আগেই যে শব্দটা মাথায় আসে সেটা হচ্ছে স্বদেশের উপকারে নেই যার বোন, কে বলে মানুষ তারে, পশু সেই জন। আমরা সবাই দেশপ্রেমিক নাগরিক, সো স্বদেশ সবার আগে মাথায় আসে। স্বদেশ, সৌজা সযুক্ত বল, তাই এখানে সই থাকলো, তাই না? সেই কারণে বয়ের কি উচ্চারণ হয়েছে, উচ্চারণ বজায় থেকেছে। যুক্ত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়েছে। সবগুলোই সঠিক হয়েছে, না কি কি উচ্চারণ হয় নাই? উচ্চারণ হয় নাই। এরপরে দেখেন শব্দের মধ্যে ব ফলার উচ্চারণ কেমন হয়? শব্দের আদিতে গেল আগেরটা, এইটা হচ্ছে শব্দের মধ্যে। শব্দের মধ্যে কিরকম হয়? উচ্চারণ হয় না, উচ্চারণ বজায় থাকে। যুক্ত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়, কোনোটি ঠিক নয়। হ্যাঁ, তোমরাই উত্তরটা করতে পারবা, তোমরাই। আপনারা কি বিদ্যান না অনেক? সো বিদ্যান, দেখি বিদ্যান, বিদ্যান ছাত্র সব। বিদ্যান কি উচ্চারণ হচ্ছে? বিদ্যান, দয়যুক্ত দ উচ্চারণ হচ্ছে। তাহলে একই জিনিস দুইবার উচ্চারিত হইলে ওইটার নাম কি ভাইয়া? দ্বিত্ব। তাহলে যুক্ত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়। ক্লিয়ার বিষয়টা? আপনি মনে রাখবেন এইভাবে। আপনি একটা একটা করে শব্দগুলো বলছি, এই শব্দগুলো এখানে এ কারণেই বলছি যে আপনার জাস্ট এক্সাম্পল, থ্রু দ্য এক্সাম্পল আপনি রুলসটাকে মিলিয়ে পড়ার চেষ্টা করেন, দেন বিষয়টা আপনার মেমোরিতে অনেক দিন সেভ হয়ে থাকবে। আনলেস মানে ইফ ইউ জাস্ট মানে রুলসটাকে মুখস্থ করে গিলে খাওয়ার চেষ্টা করেন, কোনোদিনও পারবেন না। ইটস নট পসিবল। অলরাইট, 95 গ লিখেছে অনেকে। ইয়েস, উত্তরটা তো আগেই দেখায় ফেলছি, যদিও সে পরে অ্যান্সার করেছে। এনিওয়ে, সবাইকে কংগ্রাচুলেশন যারা যারা পারছো। আচ্ছা, বিশ্বাস শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? বিশ্বাস, এখানে হচ্ছে এটা এই বিশ্বাস, এই যে এটা যুক্ত হয়ে গিয়েছে, এটা কিন্তু একটা আমার হচ্ছে হসন্ত রয়েছে, যেই কারণে এইটা হচ্ছে বিশ্বাস। বিষ উচ্চারণ হয় না, একটা হসন্ত, যেরকম বলেছিলাম উচ্চারণ না হলে হসন্ত হবে। উচ্চারিত হয়েছে তাই হসন্ত হয় নাই। সে এখন কথা হইল ভাইয়া, স যা সয়টা, স্বর স্বয়ের পার্থক্য তো বুঝতেছি না। দেখেন পার্থক্যটা,
একটা হচ্ছে স এর মতো, মানে হচ্ছে এসএইচ, আরেকটা হচ্ছে এস এর মতো, মানে শুধু এস। যেমন আপনি যদি বলেন স্থবির, আপনি যদি বলেন প্রশ্ন, উল্টা পাশে বিশ্বাসটা কি হলো? বিশ্বাসটা এসএইচ এর মতো উচ্চারিত হলো। সো এসএইচ এর মতো যখন উচ্চারিত হয় তখন সেটা তালব্য স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর যখন সেটা এস এর মতো বা স এর মতো উচ্চারিত হয় তখন সেটা হচ্ছে দন্ত স। অলরাইট, টেকনিকগুলো কেমন লাগছে সবাই? টেকনিকগুলো কি নোট করছি? নোট ডাউন করতে হবে, কিন্তু নোট ডাউন করছি তো। ওকে, সো বিশ্বাস কোনটা? বিশ্বাস, বিশ্বাস করেই বিশ্বাস করলাম আপনাদের, আপনারা বুঝছেন। আচ্ছা, শব্দের প্রথম বর্ণে ম ফলা থাকলে ময়ের উচ্চারণ কার মতো হয়? শব্দের প্রথম বর্ণে ময়ের উচ্চারণ থাকলে কেমন হয়? আচ্ছা, খুব কঠিন একটা ভয়ানক একটা পরিস্থিতিতে নিয়ে যাই। শ্মশানে চলেন, শ্মশান থেকে ঘুরে আসি। শ্মশানের উচ্চারণ যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন এখানে একটা শ্মশান, এখানে চন্দ্রবিন্দু রয়েছে এর উচ্চারণে। চন্দ্রবিন্দু থাকা মানে কি? চন্দ্রবিন্দু থাকা মানেই হচ্ছে সেটা কি? নাকি স্বরে হওয়া, নাসিক্য হওয়া, সেই যে অয়ের মতো। আনসারটা পেয়েছি, আনসারটা বুঝতে পেরেছি আমরা, রাইট? অয়ের মতো কিভাবে ওই যে চন্দ্রবিন্দু, শ্মশান, এক্সাম্পলটা দিয়ে এখন থেকে রিলেট করে মনে রাখতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন স্মরণ, তাহলে ম শব্দের আদিতে রয়েছে, তাহলে স্মরণ শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটা হবে ভাইয়া? এইটা 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 নাকি কি বলছে ভাইয়া? তো শুরুতেই বলছে নাকি স্বরে হবে, তাহলে স্মরণ অনুনাসিক হবে, স্মরণ, রাইট? বি, শব্দের মধ্যে ম ফলার উচ্চারণ কেমন হয়? ম ফলা যুক্ত বর্ণের দ্বিত্ব হয়, ময়ের উচ্চারণ বজায় থাকে, যুক্ত বর্ণটির উচ্চারণ সামান্য আনুনাসিক হয়, মানে অনুনাসিক হয়, সরি। ক আর গ সঠিক। দেখি এটার উত্তর ইউটিউবে, দেখি ইউটিউবে 98-এর উত্তর রয়েছে, এখন এটা 99 নাম্বার প্রশ্ন। 99 ডি, আদ্রিতা সবার আগে উত্তর দিয়েছেন, আমরা অনেকবার নিলাম, ভেরি গুড। অনেকবার উত্তর, সে সবার আগে উত্তর দিয়েছে। এটা হচ্ছে একটা টেকনিক। আমি যখন ক্লাস নিই অনলাইনে, অনেকে আমার কাছে বলে যে ভাইয়া আপনারা হচ্ছে নাম নেন না কেন, আমার নাম নেন না কেন, এত স্যারের ক্লাস করি বাট নাম কেউ নেয় না। ইটস আ শর্ট টেকনিক, যে স্যার যখন বা ভাইয়া যখন তোমাকে প্রশ্নটা করছে, তুমি সবার আগে যদি উত্তরটা দাও, ভাইয়া বাধ্য তোমার নাম নেওয়ার, তাই না? খুব সহজ টেকনিক। 99-এর ঘ তাসপিয়া লিখেছে, খাদিজাতুল কোবরা লিখেছে ক। কত নাম্বারের ক লিখেছো ভাইয়া? আচ্ছা, ঘ লিখেছে, তাহলে ঘ এর পাল্লা এবার ভারী। দেখি সঠিক অ্যান্সারটা ঘই হবে, ক এবং গ দুইটাই সঠিক। সো এই টাইপের এমসিকিউ কিন্তু অনেক সময় থাকে, অলরাইট, যে দুইটা ঠিক থাকে, আবার ইয়েতে আমার হচ্ছে যে অনেকগুলো একাধিক সঠিক উত্তর থাকে এবং ডিতে এরকম অ্যান্সার দেওয়া থাকে। বুঝতে পেরেছি? আচ্ছা, নিচের কোন শব্দে ম ফলার উচ্চারণ বৈশিষ্ট্য বজায় থাকে? পদ্ম, স্মরণ, গুল্ম, আত্মীয়। সব পদ্ম, স্মরণ, গুল্ম, আত্মীয়, নিচের কোন শব্দে ম ফলার উচ্চারণ বজায় থাকে? একটু আগে আমি একটু জিনিসটা বর্ণনা করি আপনাদের জন্য একটু টাফ হয়ে যায় বিষয়টা। দেখেন, ম ফলা যুক্ত বর্ণের দ্বিত্ব হয়, বিষয়টা মনে রাখেন। একটু আগে কি পড়লাম আমি? পদ্ম। সো পদ্ম যখন আপনি বলছেন, আপনি কি বলছেন? প দয় হসন্ত পদ্ম, এরকম তো বলছেন। তাহলে দ কি হয়ে গেল ভাইয়া? দুইবার হয়ে গেল। দুইবার হয়ে যাওয়া মানে কি? দ্বিত্ব হওয়া। আর এটা তো হবে না, যুক্ত বর্ণটির উচ্চারণ সামান্য আনুনাসিক হয়, আত্মীয়। এই যে এটা কি হয়? আত্মীয়, এটা একটু অনুনাসিক হয়, তাই না? তার মানে একটু চন্দ্রবিন্দু যুক্ত হয়। সো এই দুইটার মধ্যে এখন দেখেন সরল শব্দের কোথায় রয়েছে? আদিতে রয়েছে। শব্দের আদিতে যদি থাকে তাহলে তো এটার উচ্চারণ হয় না সরল, তাই না? গুল্ম, এইখানে দেখেন গুল্ম,
এখানে ম ফলার উচ্চারণ বৈশিষ্ট্য বজায় রয়েছে। ম ফলার উচ্চারণ বৈশিষ্ট্য বজায় রয়েছে মানে ময়ের উচ্চারণ হয়েছে, সিম্পল ভাষায়। 100 গ। 100 পর্যন্ত আমরা আসলাম। এরপরে আমাদের আরো কিছু প্রশ্ন রয়েছে, সো সেই প্রশ্নগুলো তোমাদের জন্য রয়েছে। তোমরা পিডিএফটা নিয়ে সেইগুলো নিজেদের মতো করে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে বারবার। অলরাইট, সো সবাই করবো কিনা আমাকে কথা দেন আজকে, যে সবগুলার উত্তর আমরা দেখব অ্যান্ড সেইগুলা নিয়ে পরবর্তী ক্লাসে এসে বলবো যে ভাইয়া এই এই সমস্যা, এই নাম্বারে আমার সমস্যা হয়েছে, আমি ওইটা বুঝি নাই, বুঝাইয়া দেন, শুরুতে যেই টাইমটা ছিল। অলরাইট, আচ্ছা, সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের লাস্ট যে টপিকটা রয়েছে, শব্দ এবং পদের গঠন। শব্দ এবং পদের গঠন, বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে দেখেন আপনারা এগুলা নিজেদের মতো করে যত বেশি প্রশ্ন সলভ করবা তত বেটার। 130 নাম্বার প্রশ্ন, 130 নাম্বার প্রশ্ন অনেকে কথা দিয়ে দিয়েছে। আচ্ছা, সো উত্তর প্রশ্ন তো চলে এসেছে, আমি রিড আউট করে দেই। নির্দেশকের উদাহরণ কোনটি? নির্দেশক মানে কি? সিম্পলি মনে রাখেন ভাইয়া, নির্দেশক মানে যেটা দিয়ে নির্দেশ করে। যেমন কলমটি আমার, এই কলমটাকেই নির্দেশ করে বললাম। তারপরে হচ্ছে মনে করেন আমি খুব ভালো, আমি যদি বলি মানুষটি খুব ভালো, সেইটা কি? এটা হচ্ছে আপনার হচ্ছে নির্দিষ্ট করে বলা বা নির্দেশ করে বলা, সেটা হচ্ছে নির্দেশক। ইংরেজিতে যেটা হচ্ছে আর্টিকেল, টিটা, খানাখানি, টুকু, এগুলো হচ্ছে নির্দেশক। আপনারা লগ্নক তো পড়েছেন, লগ্নকের কথাও আসবে এখানে। লগ্নক কয় প্রকার? প্রশ্নটা রয়েছে একটু পরে, আগেই প্রশ্নটা ফাঁস করে দিলাম, তারপরও যদি সঠিক উত্তর দেন আপনারা। এনিওয়ে, নির্দেশকের উদাহরণ কোনটি? টি দিয়ে এর নাকি কর্তৃক? দ্বারা দিয়ে কর্তৃক, এটা কি? বিভক্তি। র এর, এটাও বিভক্তি, এটাও বিভক্তি, তাহলে এটা কি? নির্দেশক। বাকি তিনটা কি ছিল? বিভক্তি ছিল। বুঝতে পেরেছি সবাই? একটু তো আওয়াজ দিতে হবে, সারা শব্দ করতে হবে, ভাইয়া বুঝেছি কি বুঝি নাই, খুব ফাস্ট। আনলেস আমি বুঝতে পারবো না আপনারা বুঝতে পারছেন কিনা। আচ্ছা, টি, সমাসের মাধ্যমে একাধিক শব্দ কিসে পরিণত হয়? সমাসে একাধিক শব্দ থাকে, যেই শব্দগুলোকে বলা হয় সমস্যমান পদ। সেই পদ থেকে একটা পদ হয়, যে এক শব্দের ওইটার নাম হচ্ছে কি? সমস্ত পদ। সব কিছু মনে পড়ছে? সুমনা আক্তার সঠিক উত্তর দিয়েছে। লগ্নক 4 প্রকার। প্রশ্নটা রয়েছে আমাদের, যদিও পরে। এরপরে দেখেন, বন্ধুত্ব শব্দের মধ্যে কোন প্রত্যয় যুক্ত হয়েছে? শব্দটা হচ্ছে বন্ধু, সাথে যুক্ত হয়েছে কি? তয় যুক্ত ব, বন্ধুত্ব। বাক্যের মধ্যে যেসব শব্দের লগ্নক থাকে না সেগুলোকে বলা হয় স্বলগ্নক, বিভক্তি, অলগ্নক পদ। থাকে না বলা হয়েছে, কি বলা হয়েছে? না। না মানে কি? অ মানে হচ্ছে না, তাহলে কি হবে? অলগ্নক। বুঝতে পেরেছি বিষয়টা? আচ্ছা, আমরা যদি একটু র্যাপিড ফায়ারের মতো যাই, সব কিছু খুব ফাস্ট যাই, দেখি আমাদের তো 2টা গ্রুপ রয়েছে এখানে, ফেসবুক ইউটিউব। ফেসবুকে আগে অ্যান্সার দেয় নাকি ইউটিউবে আগে অ্যান্সার দেয়? দুইজনের মধ্যে কি হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। লড়াই কি রেডি নাকি? আমরা প্রস্তুত কিনা? এটা করলে বেটার হয় না আমাদের? আমরা একটু কম্পিটিটিভনেসের মধ্য দিয়েও গেলাম, আবার টিমও থাকলো আমাদের, নাকি? অলরাইট, তাহলে দেখি একদম খুব দ্রুত যাব আমরা। শব্দের ক্ষেত্রে অভিধানের শব্দগুলো কিভাবে থাকে? সম্পর্কযুক্ত, বিচ্ছিন্ন, সম্পর্কহীন নাকি সংলগ্ন? অভিধানের ক্ষেত্রে কি থাকে? বিভক্তিযুক্ত থাকে? থাকে না। লগ্নযুক্ত থাকে? কোনো বিভক্তিযুক্ত হয়, কোনো নির্দেশক যুক্ত হয়, কিছুই যুক্ত হয় না। তাহলে অভিধানের কাজটা কি? শব্দগুলার পরিচয় দেওয়া। তাহলে শব্দের সম্পর্ক হয় কখন? বাক্যে। তাহলে বিচ্ছিন্ন থাকে শব্দগুলো। নিচের কোনটি ক্রিয়া বিভক্তির উদাহরণ? এর, লাম, গুলো, এ। আচ্ছা, 2টা বিভক্তি আমি একটু ক্লিয়ার করে নেই। ক্রিয়ার সাথে যেটা বসছে সেটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। যেমন আমি যদি বলি করলাম, এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, কর। খেলাম, খা, ক্রিয়া প্রকৃতি। যা, ক্রিয়া প্রকৃতি, এটার সাথে গেলাম, লাম যুক্ত হয়েছে, ওইটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। আর তোমার, তুমি যোগ এর যুক্ত হয়েছে, কৃষকের, রহিমের, করিমের, এটা হচ্ছে নাম বিভক্তি। আর গুলোটা হচ্ছে বচন। গুলোটা কি? বচন। আর এ কোন বিভক্তি? সপ্তমী। আমরা যখন আসবো
কোন কারকে কোন বিভক্তি, এটা একটা বড় ভয়ের জায়গা আমাদের। বিভক্তিগুলোও কিন্তু মুখস্থ করা লাগবে, 7টা যে প্রকারভেদ রয়েছে 7টা বিভক্তির। আচ্ছা, এখনো তুমি বসে আছো, এ বাক্যে বলক ব্যবহৃত হয়েছে কোন শব্দে? বলক, বিষয়টা খুব কঠিন হয়ে যায় আপনাদের জন্য। বলক ভাঙেন শব্দটার কি পাইলেন? বল পাইলেন। সো বল মানে কি? একটু ফোর্স দেওয়া, একটু জোর দেওয়া, আর একটু বেশি জোর দেওয়া। আপনি যেরকম এই যে পরীক্ষার টাইম চলে আসছে লাস্টের দিকে, আর একটু জোর দিচ্ছেন, নিজেকে বারবার প্রেস করতেছেন। শব্দের ক্ষেত্রে এখনো তুমি বসে আছো, মানে এখন এটাকে আরেকটু জোর দেওয়া হলো, মানে কি? বল দেওয়া হলো। বল মানে কি? একটু ফ্রেস দেওয়া, একটু স্ট্রেস দেওয়া জিনিসটার উপর, তাই না? তাহলে সেইটা হচ্ছে মানে জোর প্রদান করা, সেইটা হচ্ছে এখনো। শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার নাম কি হয়? শব্দের সাথে বিভক্তি বসে, বিভক্তি যখন লগ্নযুক্ত হয়ে আর কি বাক্যে বসে, তখন সেটা হচ্ছে পদ। বাক্যে বসলেই শব্দটার নাম কি হয়ে যায়? পদ হয়ে যায়। পদের অংশ নয় কোনটি? উপসর্গ, বচন, নির্দেশক, বিভক্তি। উপসর্গ। গঠনগতভাবে পদ কত প্রকার? 2 প্রকার, সব্যয়, অব্যয়। সবটুকু ওষুধই তোমাকে খেতে হবে, এ বাক্যে সবটুকু পদে কোন ধরনের লগ্নক ব্যবহৃত হয়েছে? সবটুকু, পদটার কথা কি বলতেছে? সবটুকু বলতেছে। সবটুকুর সাথে কি বসছে? টুকু বলছে, টুকু বসছে। এটা আপনার কোনো ভাইটুকু ভাই না, এটা হচ্ছে আপনার সবটুকু হচ্ছে নির্দেশ করতেছে যে ওষুধ, ওই ওষুধ, গোটা ওষুধটাকে নির্দেশ করতেছে। আপনি এরকম টি, টা, খানা, খানি, এই সবগুলাই তো কি হয়? এগুলা নির্দেশক, আর্টিকেলের কাজ করে। অলরাইট, সো আমাদের একদম এটা শেষ প্রশ্ন ছিল, আমরা লাস্টের সবগুলা প্রশ্ন শেষ করেছি। সো আরেকটা বিষয় বলে রাখি, আমরা এতক্ষণ ধরে যেই প্রশ্নগুলো সলভ করলাম তার বাইরেও যে প্রশ্নগুলো ছিল সেগুলো আপনাদের প্রত্যেকের জন্য দেওয়া রয়েছে আমাদের পিডিএফে। সো আপনাদের প্রত্যেকের এখন কাজটা হচ্ছে ক্লাসটা করবেন। আমি এক্সপেক্ট করতেছি যে এখন কেউ পড়বেন না, যে ক্লাস শেষ করে কেউ পড়তে বসে না, বাট মোটিভেশনটা নিজের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, ক্লাসটা শেষ করেন, একটু রেস্ট নেন, দেন আবার নতুনভাবে মানে একটু ব্রেক নেওয়ার পরে নিজে ওইটা কি করেন? রিভিশন দেন। একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ক্লাসটা করলেন, বেসিক বিষয় ক্লিয়ার হইল। বেসিক বিষয় ক্লিয়ার হওয়ার পরে আপনি বইটা পড়ে নিতে পারেন, নিজের যে টেক্সট বুক রয়েছে টেক্সট বুকটা একবার দেখে নিতে পারেন, যার কারণে যেই সকল সমস্যা ছিল আর ক্লাসে যেটা করলেন এইটা যদি একবার বইয়ে দেখেন তাহলে দুইটা জিনিস রিলেট করতে পারবেন, আরও বেশি ভালো মনে থাকবে। অ্যান্ড একটা বিষয় সবসময় বলা হয় যে রিভিশন না দিলে আসলে পড়া মনে থাকে না, সো রিভিশন দিতে হবে। আর একদম লাস্ট আমরা 1 মিনিটে রয়েছি, এই 1 মিনিটে আপনারা জানিয়ে দিতে পারেন আপনাদের যদি কোনো ডাউট থেকে থাকে, এনি ডাউট রিগার্ডিং দি ক্লাস, রিগার্ডিং দি কোর্স, অর যে কোনো টপিক হতে পারে বাংলার টেক্সট বুকের। যদি কোনো ডাউট থেকে থাকে, এনিওয়ান। সো সবার সঙ্গে আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। অলরাইট, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সো সবার জন্য শুভকামনা থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে এসএসসির যে ভীতি রয়েছে, বাংলাতে লক্ষাধিক শিক্ষার্থী আমরা বলতে পারি অনেক ক্ষেত্রে, এই নাম্বারটা আবার যাতে বেড়ে না যায় তোমাদের ক্ষেত্রে, এই এসএসসি 25-এর ক্ষেত্রে আমরা চাই আমাদের ক্লাসটা যারা করছে সারা দেশের সকল শিক্ষার্থী A+ সিকিউ করতে পারুক, অ্যান্ড একই সাথে তারা যাতে কি করতে পারে, বাংলাতে যাতে কোনো ভয়ভীতি না থাকে। নো ডাউট হিয়ার, কাজী নাবিলা নাসরিন লিখে দিয়েছে। ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। টিল দেন এভরিওয়ান স্টে সেফ, স্টে হ্যাপি। সবার জন্য অনেক অনেক গুড উইশেস। বাই বাই।